ডিয়ার স্টুডেন্টস, কি খবর তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস প্ল্যান ফিজিওলজি এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা ভালো মতো কনসেন্ট্রেট করবা, তাহলে হয়তোবা ভালো কিছু বুঝতে পারবা। কেমন? ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাসটা। তোমাদের সাথে ভোকালে থাকছি আমি ডক্টর অভ্র, এবং আমাদের সাথে কিউ অ্যান্ড এ বক্সে থাকবে ডক্টর রাজু। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করি। তো প্ল্যান্ট ফিজিওলজি যথেষ্ট কঠিন একটা চ্যাপ্টার, আমি চেষ্টা তোমাদের খুব সহজে কিভাবে সামনে আগায় নেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা শুরু করে দেই। তাহলে এটা এরিয়াস করে ফেলি। তাহলে আজকে আমরা চারটা টপিক নিয়ে আলোচনা করবো। কেমন? একটা হচ্ছে অ্যাবজর্পশন অফ মিনারেল সল্টস, আর একটা হচ্ছে তোমার ট্রান্সপিরেশন, একটা হচ্ছে ফটোসিনথেসিস, আর একটা হচ্ছে রেসপিরেশন। এই চারটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের এই ক্লাসটা সাজানো হয়েছে এই চারটা টপিকে। তোমাদের কি কি কোশ্চেন আসবে, মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্টে কিরকম কোশ্চেন হতে পারে, ওই নিয়ে আলোচনা করা হবে। দেখো তো, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। গত বছর আসছে এই স্লাইড থেকে, তার আগের বছর আসছে, তার মানে এখান থেকে কিন্তু ঘুরায় ফিরায় কোশ্চেন হবে এই স্লাইডটা থেকে। পরপর 2 বছর এখান থেকে চলে আসছে। তো কতটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অ্যাবজর্পশন অফ মিনারেল সল্টস। এটা হচ্ছে একটা প্ল্যান্ট, মনে করো এটা একটা প্ল্যান্ট, তাই না? এটা একটা প্ল্যান্ট। এই প্ল্যান্টটা বেঁচে থাকার জন্য এরা মাটি থেকে সল্ট, মিনারেল সল্টস আয়ন আকারে অ্যাবজর্ব করে। মিনারেল সল্টস কি করে? এরা এরা আয়নস আকারে মিনারেল সল্ট অ্যাবজর্ব করে। এরা মাটি থেকে কি করে? এরা মাটি থেকে আয়নস আকারে মিনারেল সল্টস অ্যাবজর্ব করে। এটাই হচ্ছে গিয়া সল্ট অ্যাবজর্পশন। এই দেখো, রুট দিয়ে করে। এই যে গাছের মাটির নিচে কি থাকে? রুটস থাকে। এই রুটস দিয়ে কি করে? এরা মিনারেল সল্টস অ্যাবজর্ব করে। তো সল্টের ভিতরে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসই হচ্ছে তোমার আয়ন আকারে থাকে। সেটা সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, ক্লোরাইড হতে পারে, তাই না? সেটা ক্যালসিয়াম হতে পারে, যা খুশি তাই হতে পারে। তো এই মিনারেল সল্টস গুলো যখন অ্যাবজর্ব হয়, উদ্ভিদের রুটস এর ভিতর ঢোকে, এই প্রক্রিয়াটা বাই প্রসেস বাই ফেনোমেনাটার নামই হচ্ছে অ্যাবজর্পশন অফ মিনারেল সল্টস। ওকে, তাহলে মিনারেল সল্টস অর্গান কি, সল্ট অ্যাবজর্বিং অর্গান কি কি হবে? আর হচ্ছে রুট, রুটের টিপস আর রুট হেয়ার, তাই না? মানে রুটের একদম মাথার অংশ টিপসটা, আর হচ্ছে রুটস হেয়ার। হ্যাঁ, রুটে হেয়ার থাকে, মানুষের যেমন লোম থাকে, রুটসেও এরকম লোমের মতো কিছু হেয়ার লাইক পার্টিকলস থাকে। এগুলো দিয়েই হচ্ছে এরা কি এই সল্ট গুলো অ্যাবজর্ব করে। দেখছো, এগুলো অ্যাবজর্ব করে। ঠিক আছে, এবারে আসো। তাহলে আমি কি বললাম? এই রুটস এর মধ্যে, তাই না, একটা উদ্ভিদ বেঁচে থাকার জন্য অনেকগুলো সল্ট অ্যাবজর্ব হয়, এগুলো আয়ন আকারে অ্যাবজর্ব হয়। এখন কিছু কিছু সল্ট আছে বা আয়নস আছে যারা খুব ফাস্ট অ্যাবজর্ব হয়, যারা খুব ফাস্ট বা খুব র্যাপিডলি অ্যাবজর্ব হবে। আর কিছু কিছু আয়নস আছে যেটাগুলো স্লোলি অ্যাবজর্ব হবে। তাহলে ফাস্টেস্ট রেট, খুব মানে হাইলি অ্যাবজর্ব হয়, খুব দ্রুত অ্যাবজর্ব হয় হচ্ছে পটাশিয়াম আর নাইট্রেট। এই দুটো কিন্তু পরীক্ষায় আসছে। এটা মনে রাখার উপায় হচ্ছে কেন তুমি ফার্স্ট, কেন তুমি ফার্স্ট, কেন তুমি ফার্স্ট। মানে তুমি কেন, কেনতে কি দেখো তো, কে নো মানে কি? পটাশিয়াম আর নাইট্রেট। তার মানে ফার্স্ট কোনটা কোনটা দেখো তো, কেন তুমি ফার্স্ট। এরপরটা হচ্ছে ক্যাসো, তো কেচো, তাই না? কেঁচোকে মনে করো কেচো, কেঁচোকে ক্যাসো এভাবে লিখলাম। ক্যাসো তো হুম ধীরে চলে, ক্যাসো তো স্লো চলে, তাই না? কেঁচো দেখছো, কেঁচো কিন্তু অনেক স্লোলি চলে, খুব দ্রুত কিন্তু দৌড়ায় না। তো কেঁচোকে আমরা এভাবে লিখবো, কেন তুমি ফার্স্ট, কেন তুমি ফার্স্ট, কেন তুমি ফার্স্ট। ফার্স্ট হবে না, ফার্স্ট হবে, কারণ এটা যে দ্রুত চলে। ফার্স্ট তো মানে প্রথমে, ক্যাসো তো স্লো। ক্যাসোতে কি দেখো তো, ক্যালসিয়াম, আর এটা হচ্ছে সালফেট আয়ন। হ্যাঁ, এটা কিন্তু ক্যালসিয়াম মল ই না তোমার, হ্যাঁ এটা কিন্তু ক্যালসিয়াম আয়ন। ক্যাসো তো স্লো, তাহলে কি ক্যালসিয়াম আর সালফেট হচ্ছে স্লো। ওকে, এবার এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, এই যে যে প্ল্যান্ট যে বিভিন্ন টাইপের সল্ট অ্যাবজর্ব করে, হ্যাঁ, এর ভিতরে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট আছে 17টা। এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কয়টা আছে? মোট 17টা এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আছে। এগুলোর ভিতরে 9টা হচ্ছে ম্যাক্রো এলিমেন্টস আর 8টা হচ্ছে মাইক্রো এলিমেন্টস। ম্যাক্রো এলিমেন্টস কাদের বলবো? যেগুলো হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস কয়টা? 17টা। ম্যাক্রো কথাটার মানে হচ্ছে লার্জার বা বিগার,
ম্যাক্রো কথাটার মানে কিন্তু বিগার, হ্যাঁ, মানে একটু বড়। ম্যাক্রো মানে বিগার, আর মাইক্রো মানে কি স্মলার। তাহলে মাইক্রো এলিমেন্টস কয়টা থাকবে? 8টা। মানে মাইক্রো ছোট, 9 আর 8-এর ভিতর কোনটা ছোট? 8। তাহলে মাইক্রো এলিমেন্টস 8টা আর ম্যাক্রো বিগার 9টা। ঠিক আছে, এলিমেন্টও 9টা, তাই না? এখানে আসে ম্যাক্রো এলিমেন্টস কয়টা, মাইক্রো এলিমেন্টস, মাইক্রো এলিমেন্ট, ম্যাক্রো এলিমেন্ট 9টা, মাইক্রো এলিমেন্ট 8টা। তাহলে মোট কয়টা? মোট হচ্ছে 9 + 8 = 17টা। এই 17টা হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। এর ভিতরে ম্যাক্রো এলিমেন্ট 9টা এবং মাইক্রো এলিমেন্টস 8টা। ম্যাক্রো এলিমেন্টস গুলোর নাম আমাদের মনে রাখতে হবে। দেখো তো, HCON, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, অর্থাৎ সালফার। হ্যাঁ, এটা মনে রাখার উপায় হচ্ছে মজার চপস কালকে নিও। কি বলতো? মজার চপস কালকে নিও। তাহলে ম্যাক্রো এলিমেন্টস মনে রাখার উপায় কি? ম্যাক্রোটা দেখো তো, ম্যাক্রো এলিমেন্টস মনে রাখার উপায় হচ্ছে মজার চপস, মজার চপস কালকে নিও। তাহলে মজার ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন। ঠিক আছে, তার বাদ বাকি যেগুলো আছে ক্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, হ্যাঁ, এটা বোরন, ব্রোমিন না কিন্তু, এটা বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, সোডিয়াম, মলিবডেনাম, এগুলো হচ্ছে মাইক্রো এলিমেন্ট। ওকে, এই জিনিসগুলো লাগতেছে। আরো কিছু ইনফরমেশন আছে, এগুলো দরকার হলে পড়বা, নিচের গুলো অতটা দরকার নাই। ঠিক আছে, ওকে। এবারে হচ্ছে প্রসেস অফ অ্যাবজর্পশন অফ মিনারেল সোর্স। মিনারেল সোর্স গুলো কিভাবে অ্যাবজর্ব হয়, এটার প্রসেস গুলো আমাদেরকে একটু সুন্দর মতো জানতে হবে। তো অ্যাবজর্পশন অফ মিনারেল সোর্স একটু দেখি। অ্যাক্টিভলি, এরা অ্যাক্টিভলি অ্যাবজর্ব হতে পারে, প্যাসিভলি অ্যাবজর্ব হতে পারে। অ্যাক্টিভলি অ্যাবজর্ব হওয়ার কথাটার মানে কি? মিনারেল সল্ট যে অ্যাবজর্পশন হচ্ছে, হ্যাঁ, এটা তো অ্যাক্টিভলি অ্যাবজর্ব হচ্ছে মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্টিভলি মিনারেল সল্ট অ্যাবজর্ব হওয়া? এর অর্থটা কি বা এর মানেটা কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভলি মিনারেল সল্ট অ্যাবজর্ব হওয়ার যে কাহিনীটা, এটার অর্থ হচ্ছে এখানে এনার্জি লাগবে। কি লাগবে? এনার্জি লাগবে বা এটিপি লাগবে। কি লাগবে? এনার্জি লাগবে। এখানে একটা ক্যারিয়ার লাগবে। কি লাগবে? একটা ক্যারিয়ার লাগবে। হ্যাঁ, এনার্জি লাগবে আর ক্যারিয়ার লাগবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর কি লাগবে দেখো তো? এনার্জি, ক্যারিয়ার, আর একটা লাগবে পাম্প। কারণ আমরা জানি পাম্প দিয়ে কি করা হয়, এনার্জি, মোটর বা পাম্প দিয়ে কি করা হয়, তোমার এনার্জি প্রোডাকশন করা হয়। তাহলে দেখো তো, অ্যাক্টিভলি যে কাজগুলো লাগবে, যেখানে এনার্জি লাগবে সেখানে পাম্প লাগবে। দেখো তো, আমরা পানি নিচ থেকে উপরে উঠাই, সেখানে কি ইউজ করি? একটা পাম্প ইউজ করি আর কারেন্ট ইউজ করি, তাই না? লোড ইউজ করি, কারেন্টটা কি এনার্জি এর পাম্প। তাহলে কি অ্যাক্টিভলি নিচ থেকে উপরে পানি উঠতেছে, আর পাইপটা কি ক্যারিয়ার। তাহলে একইভাবে অ্যাক্টিভ যে অ্যাবজর্পশন মিনারেল সল্ট প্রসেস, এখানে একটা এনার্জি লাগবে, একটা ক্যারিয়ার লাগবে এবং একটা পাম্প লাগবে, তাহলে এটা অ্যাক্টিভ প্রসেস হবে। আর প্যাসিভ প্রসেসটা হয় অলওয়েজ স্পন্টেনিয়াসলি। কিভাবে হয়? অলওয়েজ স্পন্টেনিয়াসলি। স্পন্টেনিয়াসলি কি কি প্রসিডিউর আছে? যেমন ডিফিউশন, ডিফিউশন কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসিডিউর, তাই না? একটা প্রসেস। ব্যাপন, আয়ন এক্সচেঞ্জ থিওরি, আয়ন এক্সচেঞ্জ থিওরি কিন্তু একটা স্পন্টেনিয়াস, কারণ এক্সচেঞ্জ হচ্ছে তুমি একটা জিনিস দিচ্ছ, বিনিময়ে তোমাকে একটা জিনিস দিচ্ছে। যেমন তুমি টাকা দিচ্ছ, বিনিময়ে তোমাকে চকলেট দিচ্ছে, তাই না? তুমি টাকা দিচ্ছ, বিনিময়ে তোমাকে ডিম দিচ্ছে। তুমি টাকা দিচ্ছ, বিনিময়ে তোমাকে বুক দিচ্ছে। তুমি টাকা দিচ্ছ, বিনিময়ে তোমাকে এই যে আমরা শিক্ষা দিচ্ছি, তাই না? উদ্ভাস তোমাদেরকে এখানে তো ঝামেলা নাই, কোনো এনার্জি লাগতেছে না। উদ্ভাস তোমাকে পড়ানোর সাথে সাথে একটা থাপ্পড়ও লাগিয়ে দিতেছে, তা তো লাগাচ্ছে না। তাহলে যে কোনো ধরনের এক্সচেঞ্জ থিওরি কিন্তু খুব স্পন্টেনিয়াসলি হয়, তাহলে এখানে কখনো এনার্জি লাগে না। তাহলে দেখো তো, এক্সচেঞ্জ থিওরি কি? একটা প্যাসিভ থিওরি। এখানে কোনো, তাহলে অ্যাক্টিভেই শুধু এনার্জি, ক্যারিয়ার, পাম্প লাগে। আর প্যাসিভে কি? নো এনার্জি, নো ক্যারিয়ার, নো পাম্প, এটা মনে থাকে যেন। তা দেখো তো, এক্সচেঞ্জে তো কোনো এনার্জি দরকারই হয় না, তাই না? এটা খুব সিম্পল একটা প্রসিডিওর এক্সচেঞ্জ, তাহলে এটা প্যাসিভ। ইকুইলিব্রিয়াম, যে কোনো ধরনের ইকুইলিব্রিয়াম কিন্তু একটা স্পন্টেনিয়াস, তাহলে স্পন্টেনিয়াস হলে সেটা প্যাসিভ। ডিফিউশন একটা স্পন্টেনিয়াস প্রসিডিওর, যে কোনো ধরনের ইকুইলিব্রিয়াম কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসিডিওর। আমরা ছোটবেলা লা সাতিলিয়ে যে পড়তাম, লা সাতিলিয়ে মেকানিজম, এটাতেও কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসিডিওর ছিল। মাস ফ্লো, এটাও কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসিডিওর। মাস ফ্লো কি? যেমন মনে করো যে নদীর স্রোত, তাই না? হ্যাঁ, রিভার কারেন্ট, নদীর স্রোত, মাস ফ্লো হচ্ছে। এটা কি তুমি স্পন্টেনিয়াসলি হয়েছে না? স্পন্টেনিয়াসলি তো হচ্ছে, তুমি নিজে থেকে তো বানাচ্ছ না। তাহলে এই মাস ফ্লো, রিভার এই যে ফ্লো,
তাই না? রিভার ফ্লো, রিভার কারেন্ট, এগুলোর ধাক্কায় মূলের ভিতরে তোমার আয়ন্স বা সল্ট ঢুকে যেতে পারে না। তাহলে মাস ফ্লো কিন্তু একটা স্পন্টেনিয়াস বা একটা প্যাসিভ ফ্লোর এক্সাম্পল। ওকে, এবার আসি অ্যাক্টিভে কি কি বলছিলাম। অ্যাক্টিভে বলছিলাম একটা এনার্জি লাগবে, একটা ক্যারিয়ার, একটা পাম্প থাকতেই হবে। তো অ্যাক্টিভের ভিতরে একটা লুন্ডেনগার্ড থিওরি আছে। কি আছে? লুন্ডেনগার্ড থিওরি। লুন্ডেনগার্ড থিওরিতে দেখো তো অ্যাক্টিভ প্রসিডিউর, এটা কেন অ্যাক্টিভ প্রসিডিউর, এখানে একটা পাম্প লাগে। সেই পাম্পটার নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প। কি বলো? সাইটোক্রোম পাম্প। পরীক্ষা কিন্তু আসে, সাইটোক্রোম পাম্প কোন থিওরিতে লাগে? লুন্ডেনগার্ডে। তাহলে এটা কি? যেহেতু পাম্প লাগে, এটা একটা অ্যাক্টিভ থিওরি। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি, আমি কি বললাম দেখো তো, এখানে একটা ক্যারিয়ার লাগে। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরিতে হয় কি, অ্যানায়ন যায় এবং এখানে ক্যারিয়ার হিসেবে কাজ করে প্রোটন। দেখো তো নিচে থাকে প্রোটন, প্রোটনের ঘাড়ে উঠে কি যায়, তোমার অ্যানায়ন যায়। তাহলে দেখো তো যেখানে ক্যারিয়ার থাকবে সেখানে সবসময় কি হবে দেখো তো, একদিকে এরা চলাচল করবে না, কারণ প্রোটন যেদিকে যাবে, ক্যারিয়ার যেদিকে যাবে, অ্যানায়নটাও সেদিকে যাবে। তার মানে যখন কো ট্রান্সপোর্ট ব্যাপারটা থাকবে, এখানে সবসময় কি একই দিকে যাবে। এখন দেখো তো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মানে কি? কো ট্রান্সপোর্ট হইলে কি হতে হয়, একসাথে যখন যাবে অবশ্যই একটা কি হবে, ক্যারিয়ার হবে, এটার উপরে একটা নিয়ে যাবে। তাহলে কো ট্রান্সপোর্ট একটা ক্যারিয়ার হয়, আর একটা হচ্ছে ওটার উপরে বসে সে যায়। তাহলে কো ট্রান্সপোর্ট সবসময় কি অ্যাক্টিভ হবে, কারণ কো ট্রান্সপোর্টে কি হয়, অলওয়েজ একটা ক্যারিয়ার হয়। এবং এদিকে কি, অলওয়েজ সেম ডিরেকশনাল, তাই না? একই দিকে হয়, ইউনিডিরেকশনাল, তাই না? অ্যানায়ন গুলোর যে বা আয়ন্স গুলোর যে চলন হয়, এরা কি ইউনিডিরেকশনাল হয়, সেম ডিরেকশনাল বা একই দিকে, ইউনি ডিরেকশনাল। ওকে, এখন দেখো লেসিথিন ক্যারিয়ার, এখানে বলেই দিছে ক্যারিয়ার। লেসিথিন ক্যারিয়ারে ক্যারিয়ার কি বলতো, এখানে লেসিথিন ক্যারিয়ার হিসেবে ইউজ করা হয়। লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড, এটা কিন্তু ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসছে যে লেসিথিন কি, লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড। তাহলে এখানে কি ক্যারিয়ার যেহেতু আছে, এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, তাহলে দেখো তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা ইউনিডিরেকশনাল, একই দিকে। আর পেসিভে দেখো তো, পেসিভে আয়ন এক্সচেঞ্জ থিওরি, এটা কিন্তু বাই ডিরেকশনাল। এক্সচেঞ্জ, তুমি দিচ্ছ, টাকা দিচ্ছ, বিনিময় নিচ্ছ। তাহলে এক্সচেঞ্জ থিওরি কি, এখানে কোনো এনার্জি লাগে না, জাস্ট বিনিময়, তাই না? মানুষের মতোই যেভাবে আমরা দেয়া নেয়া করি, এখানে যেহেতু কোনো এনার্জি লাগে না, এটা পেসিভ, এভাবে মনে রাখবা। এবং এখানে কি পেসিভে কি দেখো তো, এক্সচেঞ্জ একটা পেসিভ থিওরি। তাহলে পেসিভে অলওয়েজ কি হয় বলো তো, অলওয়েজ বাই ডিরেকশনাল, তাই না? অপোজিট ডিরেকশনে হয়। তাহলে অ্যাক্টিভ অ্যাবজর্পশন আর প্যাসিভ অ্যাবজর্পশন পার্থক্য দেখো, অ্যাক্টিভে এনার্জি ইজ নিডেড, তাই না? ইজ নট নিডেড। যেটা এনার্জি লাগে ওটাই কি রেসপিরেটরি রেট ইনক্রিজ করবে, কারণ এনার্জি প্রোডাকশন করে কে বলো, রেসপিরেশনের ফলে কি এনার্জি প্রোডাকশন হয়। তাহলে এটাতে রেসপিরেটরি রেট ইনক্রিজ। আর এখানে কি, যেহেতু এখানে এনার্জি লাগেই না প্যাসিভে, তাহলে এখানে কি রেসপিরেটরি রেট রিমেইনস দ্য সেম, এখানে বাড়ুক না ব্যাপার না। ঠিক আছে, ক্যারিয়ার, এই ক্যারিয়ার কোথায় লাগবে, অ্যাক্টিভে লাগবে, আর প্যাসিভে নো ক্যারিয়ার ইজ নিডেড। ওকে, এখন দেখো তো অ্যাক্টিভে কি ছিল, অ্যাক্টিভের একটা এক্সাম্পল ছিল কো ট্রান্সপোর্ট, তাই না? কারণ কি অ্যাক্টিভে ক্যারিয়ার লাগে, যখন কো ট্রান্সপোর্ট হয় একসাথে যাওয়া মানে কি, একটা ক্যারিয়ারের উপর উঠে এরা যাচ্ছে। তাহলে এখানে কি টেকস প্লেস টুগেদার, হ্যাঁ, অ্যানায়ন আর ক্যাটায়ন একই দিকে, টেকস প্লেস টুগেদার, তাই না? একই দিকে যায়। আর পেসিভে কি ছিল বলতো, পেসিভ হচ্ছে এক্সচেঞ্জ, তাই না? এটা মনে রাখবা, পেসিভের এক্সাম্পল হচ্ছে এক্সচেঞ্জ, আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে কো ট্রান্সপোর্ট। ঠিক আছে, এক্সচেঞ্জ হচ্ছে পেসিভ। তাহলে পেসিভে কি দেখো তো, একদিকে তো যাবে না, বিপরীত দিকে, যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে, হ্যাঁ। ক্যাটায়ন অ্যানায়ন ডু নট টেক প্লেস টুগেদার, একসাথে কিন্তু হবে না, এরা বিপরীত দিকে যাবে, বাই ডিরেকশন। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। ফ্যাক্টরস এফেক্টিং দ্য মিনারেল সল্ট অ্যাবজর্পশন, দেখো এখানে সবকিছুই হচ্ছে গিয়া প্রপোর্শনাল, শুধু একটা ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা হচ্ছে কি একটু দেখি। দেখো তো কেন তুমি ফার্স্ট, তার মানে পটাশিয়ামটা কি ছিল, ফার্স্ট চলতো না, ক্যাসো তো স্লো, তার মানে কি ক্যালসিয়ামটা কি ছিল, স্লো ছিল। তাহলে ক্যালসিয়ামটা এই পটাশিয়ামকে কি করবে, বাধা দিবে না, পটাশিয়ামকে ব্যারিয়ার সৃষ্টি করবে না, ইনহিবিট করবে না, দেখছো পটাশিয়ামকে কিন্তু ইনহিবিট করবে, কারণ এটা কি ফার্স্ট যায়, ক্যালসিয়াম স্লো যায়। তাহলে একটা আরেকটার বিপরীত, তাহলে ক্যালসিয়াম কিন্তু পটাশিয়ামকে ঢুকতে বাধা দেয়, এটাই বলছে ইনহিবিট করে। ক্যালসিয়াম কোন গ্রুপের, গ্রুপ 2 এ, আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর একটা কি অ্যাটম, তাই না? তাহলে ক্যালসিয়াম গ্রুপ 2 এ কি আছে, আরেকটা আছে ম্যাগনেসিয়াম, তাহলে ক্যালসিয়াম গ্রুপ 2 দুইটাই সেম গ্রুপের, তাহলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুইটাই পটাশিয়ামকে বাধা দেয়। আর সব কিন্তু তোমার প্রপোর্শনাল। দেখো তো আয়ন কনসেন্ট্রেশন মিনারেল সল্ট
প্রপোর্শন অ্যাবজর্পশন বাড়ায়, টেম্পারেচার বাড়লে মিনারেল অ্যাবজর্পশন বাড়ে, রেসপিরেটরি রেট কমলে মিনারেল সল্ট অ্যাবজর্পশন কমে, অক্সিজেন কমলে সল্ট অ্যাবজর্পশন কমে। তাহলে আজকে যে চারটা টপিক আমরা পড়বো, মিনারেল সল্টস অ্যাবজর্পশন, ট্রান্সপিরেশন, রেসপিরেশন আর ফটোসিনথেসিস, প্রত্যেকটার ফ্যাক্টরস আমরা পড়বো। আমরা শুধুমাত্র ডিসপ্রপোর্শন কোনটা বা ইনভার্সলি বা রিভার্সলি প্রপোর্শনাল কোনটা শুধু ওইটা মনে রাখবো, আর সবকিছু আমরা যেগুলো প্রপোর্শন একসাথে করে ফেলবো। দেখো তো এগুলো সব প্রপোর্শনেট, শুধু একটা রিভার্সলি প্রপোর্শনেট হচ্ছে এটা। ওকে, যেন মনে থাকে। তাহলে আসো, আয়ন অ্যাবজর্পশন এট স্লোয়েস্ট রেট ইজ, এটা একটু দেখো তো, ওই যে কেন তুমি দ্রুত ক্যাসো তো স্লো। এখন বলো তো স্লোয়েস্ট রেট কোনটা হবে? ভালো মতো, ভালো মতো দাগাবা কিন্তু। পোল দিয়ে দিছি, হ্যাঁ। ভালো মতো দেখো। Okay. আসলে এখানে 100% সঠিক দেওয়ারই কথা, বাট কেন তোমরা 100% সঠিক দাওনি আমি একটু বলি। কারণ তোমরা ক্যাসো তো ধীরে চলে, তোমরা ক্যালসিয়াম ভাবছো, এই ওটা তো ক্যালসিয়াম আয়নের সংকেত কি বলো? Ca2+, এখানে Ca2+ আছে, এটা Ca3+। তাহলে কয়েকজন দেখলাম ভুল করছো, হ্যাঁ। সেটা টেনশনের কিছু নেই, বাট তোমরা পারছো এটা, টেনশনের কিছু নেই, হ্যাঁ। আসলে ক্যালসিয়াম এটা হবে না, কারণ ক্যালসিয়াম তো এখানে নাই, এখানে Ca3+ আছে, Ca2+ ছিল হচ্ছে, বুঝতে পারছো তাহলে কি ভুল? তাহলে এটা উত্তর কি হবে? ক্যাসো তো স্লো, তাহলে SO2-, এটা হবে। হুম, তাহলে এভাবেই কিন্তু অ্যাডমিশন টেস্টে চিন্তা করতে হবে। এখন আমরা ট্রান্সপিরেশন করব, কি করব? ট্রান্সপিরেশন। হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সপিরেশন? ট্রান্সপিরেশন জিনিসটা কি একটু বলি। সেটা হচ্ছে আমাদের বডিতে যখন ওয়াটার কন্টেন্ট বেড়ে যায় বা ওয়াটার কনসিস্টেন্সি বেড়ে যায় বা পানির পরিমাণ বেড়ে যায়, তখন আমরা কি করি? ইউরিনেশনের মাধ্যমে আমাদের এক্সট্রা ওয়াটার বের করে দেই। তাহলে এক্সট্রা ওয়াটার কিন্তু বডিতে থাকা ভালো না। একইভাবে প্ল্যান্টেও এক্সট্রা ওয়াটার থাকলে কিন্তু যেটা সেটা প্ল্যান্টের জন্য খুব খারাপ। তাহলে প্ল্যান্টের ভিতরে যদি এক্সট্রা ওয়াটার থাকে, সেটা বের করে দেওয়ার যে পদ্ধতি, এটার নামই হচ্ছে ট্রান্সপিরেশন। এবং এরা এক্সট্রা ওয়াটারটা ইউজুয়ালি, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে এরা গ্যাসিয়াস আকারে বের করে। গ্যাসিয়াস আকারে বের করার মানে কি? ইভেপোরেশন করে। ঠিক আছে, তাহলে ট্রান্সপিরেশন হচ্ছে এলিমিনেশন অফ ওয়াটার, কি, গ্যাসিয়াস ইন গ্যাসিয়াস ফর্ম from the plant is called transpiration. তাহলে the physiological process by which water is evaporated, মানে water is eliminated কি in gaseous form, এটাই মানে evaporate। তাহলে ট্রান্সপিরেশন মানে কি? ট্রান্সপিরেশন হচ্ছে বডি থেকে, প্ল্যান্ট বডি থেকে এক্সট্রা ওয়াটার গ্যাসিয়াস ফর্মে বের হয়ে যাওয়া, ঠিক আছে, H2O গ্যাসিয়াস ফর্মে বের হয়ে যাওয়া, এটাই কি বলো? এটাই হচ্ছে তোমার ট্রান্সপিরেশন, ঠিক আছে। সায়েন্টিস্ট কার্টিস কল দিস প্রসেস নেসেসারি এভিল, এটাকে কি বলা হয়? নেসেসারি এভিল বলা হয়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ট্রান্সপিরেশন এটা পড়তে হবে। ট্রান্সপিরেশন প্ল্যান্টের বডি থেকে তিন ভাবে বের হতে পারে, মানে এক্সট্রা যে পানি থাকে, হ্যাঁ, ওটা গ্যাসিয়াস আকারে তিন ভাগে বের করে বাই স্টোমাটা। স্টোমাটা দিয়ে বের হতে পারে, 90 থেকে 98% হচ্ছে স্টোমাটা দিয়ে বের হয়, ঠিক আছে। 90 থেকে 98% স্টোমাটা থেকে বের হয়, ঠিক আছে। হুম, স্টোমাটার মাধ্যমে বের হয়। এছাড়া লেন্টিসেলের মাধ্যমে বের হতে পারে। লেন্টিসেল কি? লেন্টিসেল হচ্ছে, এটা মনে করো একটা স্টেম, এই স্টেমের ভিতরে ছোট 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 এরকম জায়গা থাকতে পারে, এগুলোর নাম হচ্ছে লেন্টিসেল। আর স্টোমাটা থাকে কোথায়? স্টোমাটা থাকে হচ্ছে পাতার ভিতরে, এটা হচ্ছে একটা পাতা মনে করো, হ্যাঁ, এটা একটা পাতা। এই পাতার ভিতরে তোমার স্টোমাটা থাকতে পারে, তাই না? এরকম স্টোমাটা থাকতে পারে। স্টোমাটাতে দুইটা গার্ড সেল থাকে। কি থাকে স্টোমাটাতে? দুইটা গার্ড সেল থাকে, তাই না, এবং ভিতরে একটা পোর থাকে। তাহলে স্টোমাটা দিয়েই কিন্তু সব থেকে বেশি ট্রান্সপিরেশন হয়। সেটা একটা জায়গায় লেখা আছে 90 থেকে 98%, আর একটা জায়গায় লেখা আছে 95%। তো রেঞ্জে আসলে আমরা 90 to 98% দিব, আর যদি রেঞ্জ ছাড়া আসে তাহলে আমরা হচ্ছে 90 to 95% দিব। মানে যে কোনো একটা আসবে, দুইটা কখনো আসবে না। 90 থেকে 95% আসতে পারে, 90 to 98%ও আসতে পারে। মনে থাকে যেন, দুইটা কখনোই একসাথে আসবে না। ওকে, কিউটিকুলার রেসপিরেশন। কিউটিকল কথাটার মানে হচ্ছে ত্বক। কিউটিকল মানে কি? ত্বক। এখন এই ত্বক ফেটে যায়, ত্বক ফেটে যায় কখন বলো তো? শরীরের ত্বক ফেটে যায় কখন?
ড্রাই সিজনে, তাই না? ড্রাই সিজন মানে কি? উইন্টার। উইন্টারে কিন্তু সারা বডি ড্রাই হয়ে যায়। ড্রাই সিজন কথাটার মানে হচ্ছে উইন্টার। তাহলে উইন্টারে কি হয়? ত্বক ফেটে যায়। ড্রাই সিজনে ত্বক ফেটে যায়। ত্বক ফেটে গেলে হয় কি তোমার, এই যে ত্বক ফেটে গেল, এটা মনে করো কিউটিকল বা ত্বক। কিউটিকল মানে কি? ত্বক। তাহলে ত্বক ফেটে গেলে কি এই কিউটিকল থেকে, কিউটিকল এভাবে ফাটল ধরে, তাহলে এখান থেকে এক্সট্রা পানি গ্যাসিয়াস আকারে বের হয়ে যেতে পারে না? তাহলে ট্রান্সপিরেশন থ্রু কিউটিকলস অফ লিভ। তো কিউটিকুলার রেসপিরেশন কখন হবে? কিউটিকুলার রেসপিরেশন হবে হচ্ছে উইন্টার বা হেভি ড্রাই সিজনে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, উইন্টারে বা হেভি ড্রাই সিজনে। ট্রান্সপিরেশন, এটা এখন খুব সুন্দর মতো আমাদেরকে পড়তে হবে। ট্রান্সপিরেশনের ভিতরে গার্ড সেল থাকে সবসময় দুইটা। কয়টা থাকে? গার্ড সেল সংখ্যায় সবসময় থাকে দুইটা, এটা মনে রাখবা। গার্ড সেল সংখ্যায় সবসময় কয়টা থাকে? গার্ড সেল সংখ্যায় সবসময় দুইটা থাকবে। আর গার্ড সেলের পাশে থাকে সাবসিডিয়ারি সেল। গার্ড সেলের পাশে কি থাকে? সাবসিডিয়ারি সেল। তো গার্ড সেল কোন দুইটা? এই দেখো আমি লাল কালার করে দিচ্ছি, এটা হচ্ছে গার্ড সেল। এরা হচ্ছে ট্রান্সপিরেশন হবার জন্য একটা স্টোমাটা। একটা স্টোমাটা কি দিয়ে তৈরি? স্টোমাটার দুই পাশে থাকে দুইটা গার্ড সেল। তাহলে গার্ড সেল হচ্ছে এই দুইটা। আর গার্ড সেলের চারপাশে সাবসিডিয়ারি কোষ থাকে। সাবসিডিয়ারি সেল থাকে হচ্ছে নিউমেরাসিন নাম্বার, তার মানে হচ্ছে কয়েকটা থাকতে পারে। ঠিক আছে, কয়েকটা পর্যন্ত তোমার গার্ড সেল থাকতে পারে। হুম। তো গার্ড সেল কি থাকবে বলো তো? গার্ড সেল থাকবে হচ্ছে দুইটা, আর তোমার সাবসিডিয়ারি সেল থাকবে হচ্ছে কয়েকটা থাকতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে আর স্টোমাটা, এই মধ্যে যে ফাঁকা জায়গাটা, দেখছো, এটার নাম হচ্ছে স্টোমাটাল পোর। এটার নাম কি? স্টোমাটাল পোর। এটার নাম কি? স্টোমাটাল পোর। ঠিক আছে, এখন একটা জিনিস আমরা বলবো, এই গার্ড সেল যেটা আছে এরাই হচ্ছে এই পোর্স যেটা আছে, ঠিক আছে, এই পোর্স ওপেনিংটা কন্ট্রোল করে। পোর্স ওপেনিং কন্ট্রোল কে করে? গার্ড সেল। এখন এই গার্ড সেল যখন ফুলে যায় তখন পোর্স খুলে যায়, তাই কি ট্রান্সপিরেশন বাড়ে। পোর্স যখন খুলে যাবে, এই পোর্স যখন খুলে যায় তখন কি পানি বেশি বেশি বের হবে না? তাহলে এটা আমরা একটা এভাবে মনে রাখবো, গার্ড সেল যখন খুলে যায়, গার্ড সেল যখন খুলে যায় না, গার্ড সেল যখন ফুলে যায় মানে সোয়েলিং হয়। কি বললাম? গার্ড সেল যখন ফুলে যায়, পোর্স তখন খুলে যায়। ঠিক আছে, ফুলে যাওয়া মানে কি বলো? মানে সোয়েলিং হয়। তাহলে গার্ড সেল যখন সোয়েলিং হয় তখন পোর্স যেটা আছে, পোর্স তখন কি হয়? ওপেন আপ করে বা ওপেন করে। ঠিক আছে, আর উল্টাটা, গার্ড সেল যখন সংকুচিত হয়, তাহলে উল্টা, ফুলে গেলে খুলে যায়। তাহলে সংকুচিত হলো বা চুপসে গেলে বা রিল্যাক্সড হলে এরা কি করবে? গার্ড সেল যখন সংকুচিত হয় বা শিথিল হয় বা রিল্যাক্সড হয়, সংকুচিত হওয়া মানে কি? কন্ট্রাকশন দিব না, আমরা বলবো রিল্যাক্স, তাই না? বইতে আছে রিল্যাক্স মানে সংকুচিত হয়। তখন কি হয়? এই পোর্স তখন উল্টাটা, পোর্স তখন বন্ধ হয়। ঠিক আছে, এটা যদি পড়তে পারো তাহলে এই জিনিসটা পড়বা। মানে পোর্স তখন ক্লোজড হয়, এবং পোর্স ক্লোজড হলে কি হয়? ট্রান্সপিরেশন কমে যায়। পোর্স ক্লোজড হলে কি হবে? ট্রান্সপিরেশন যেটা হবে সেটা কমে যাবে। আর গার্ড সেল ফুলে গেলে পোর্স তখন খুলে যায়, তখন কি হয়? তখন ট্রান্সপিরেশন বেড়ে যায়, তাই না? ট্রান্সপিরেশন বাড়বে আর এই সময় ট্রান্সপিরেশন কমবে। ঠিক আছে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই দুটা। ওকে, ওকে। মানে মডার্ন থিওরি অফ প্রোটন ট্রান্সপোর্ট থিওরি, বা তোমার হচ্ছে এই যে স্টোমাটাল ওপেনিং বা ক্লোজিং, হ্যাঁ, এটা একটা মডার্ন থিওরি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে প্রোটন ট্রান্সপোর্ট থিওরি, বা প্রোটন পাম্প থিওরিও বলা হয়, বা প্রোটন ট্রান্সপোর্ট থিওরিও কিন্তু বলা হয়। এটা আমরা কিভাবে জানবো? এটা একটু জানতে হবে। এটা দেয় হচ্ছে মিস্টার এস ইমামুরা। কে দেয় বলো? মিস্টার এস ইমামুরা। তিনি প্রুফ করেন। সেটা হচ্ছে যখন প্রোটন বের হয়ে যাবে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। দেখো আমি কিন্তু ডিরেকশন দিয়ে দিলাম, প্রোটন দেখো তো বের হয়ে গেল, দেখছো? তার মানে প্রোটন এখানে কিন্তু বের হয়ে যায়। প্রোটন যদি বের হয়ে যায়, এটার বিনিময়ে ভিতরে ঢুকবে কে? একটা প্রোটন বের হয়ে গেলে বিনিময়ে ভিতরে ঢুকবে হচ্ছে পটাশিয়াম। ভিতরে কে ঢুকবে? পটাশিয়াম আয়ন ঢুকবে।
প্রোটন বের হয়ে গেলে বিনিময় ভিতরে কে ঢুকবে? পটাশিয়াম আয়ন। এই পটাশিয়াম আয়ন কিন্তু এখানে ঢুকবে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে এন্ট্রান্স অফ পটাশিয়াম, এটা কোন থিওরি? উত্তর কি? প্রোটন ট্রান্সপোর্ট থিওরি। তোমরা অনেকেই ভাবো প্রোটন ট্রান্সপোর্ট থিওরিতে পরীক্ষায় বারবার আসে, প্রোটন ট্রান্সপোর্ট থিওরিতে এন্ট্রান্স করে কে বা ভিতরে ঢুকে কে? গার্ড সেলের ভিতরে কে ঢুকে? পটাশিয়াম ঢুকে। আর বের হয় কে? তোমার তাহলে এন্ট্রান্স দিল বা এক্সিট দিল, তখন কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে প্রোটন ট্রান্সপোর্ট থিওরিতে একদম যদি বলে এন্ট্রান্স করে কে, পট করে প্রোটন দেখে এইচ প্লাস দাগাই দিবা না। প্রোটন ট্রান্সপোর্ট থিওরিতে এইচ প্লাস বের হয়ে যায়, কে বের হয়ে যায়? এইচ প্লাস বের হয়ে যায়। আর ভিতরে ঢুকে কে? ভিতরে ঢুকে পটাশিয়াম আয়ন। ভিতরে কে ঢুকে? ভিতরে পটাশিয়াম আয়ন ঢুকে। পটাশিয়াম আয়ন ঢোকার সাথে সাথে, পটাশিয়াম আয়ন ঢোকার সাথে সাথে বলতো পটাশিয়াম কোন গ্রুপের? গ্রুপ 1 এ না? গ্রুপ 1 এর প্রত্যেকটা আয়ন কিন্তু হাইড্রোফিলিক। যেমন কিন্তু সোডিয়াম, আমরা জানি লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণটা, এটা সোডিয়াম আয়ন ফর্মে থাকে। এটা যদি বর্ষার দিনে রেখে যাও, একদম পানি গ্রহণ করে প্যাচপ্যাচা হয়ে যায়। তাহলে পটাশিয়ামও তো তোমার কোন গ্রুপের বলতো? গ্রুপ 1 এ গ্রুপের। তাহলে সোডিয়াম যেহেতু নেয়, পটাশিয়ামটাও কিন্তু হাইড্রোফিলিক। তাহলে পটাশিয়াম ঢুকলো সাথে সাথে কি, সে হাইড্রোফিলিক যেহেতু, সে পানি নিয়ে ঢুকবে। তো পানি নিয়ে যখন ঢুকে গার্ড সেলের ভিতর, গার্ড সেল কি হয়? সোয়েলিং হয়। আর গার্ড সেল সোয়েলিং হলে কি হয়? সোয়েলিং হয় মানে কি, ফুলে যায়। তখন পোর্স খুলে যায়, মানে কি ট্রান্সপিরেশন বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো, এই প্রোটন ট্রান্সপোর্ট থিওরিতে প্রোটনটা এক্সিস্ট করে, প্রোটন আয়নটা অ্যাক্টিভলি এক্সিস্ট করে। আর পটাশিয়াম আয়নটা এন্ট্রান্স করে। পটাশিয়াম আয়ন যেহেতু এন্ট্রান্স করে, টুগেদার সে কি নিয়ে ঢুকে? সে হচ্ছে সারাউন্ডিং ওয়াটার নিয়ে ঢুকে। ঠিক আছে? হুম। এই দেখো, পটাশিয়াম আয়ন যে এন্ট্রান্স করে, সাথে সাথে অ্যাজ আ রেজাল্ট ওয়াটার ফ্রম দ্য সারাউন্ডিং সেলস ভিতরে ঢুকে, কারণ পটাশিয়াম কি হাইড্রোফিলিক। ফলে কি হয়, তোমার যে ওদের গার্ড সেল ছিল, এটা সোয়েলিং হয়। ফলে কি হয়, স্টোমাটাল পোর্ট যেটা ছিল, স্টোমাটাল পোর্টটা তোমার ওপেন আপ হয়। ঠিক আছে? আহ, তাহলে দেখো, একটা পোল নিয়ে নেই। হুইচ টাইপ অফ ট্রান্সপিরেশন অকার্স ডিউরিং এক্সেসিভ ড্রাই কন্ডিশন? ড্রাই কন্ডিশনে কোনটা হয় একটু দাও, লিখে দাও। একটা পোল নিচ্ছি, পোলটা লঞ্চ করছি, আনসার করে দাও। এক্সেসিভ ড্রাই কন্ডিশন, তাই না? কোনটা হবে? গুড, এটা কি হবে? এটা হচ্ছে কিউটিকুলার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো আনসার করছো। কিউটিকুলার কি ত্বক, কারণ ড্রাই কন্ডিশনে কি হবে? ড্রাই কন্ডিশনে ত্বকটা ফেটে যায়, ফলে ড্রাই কন্ডিশন মানে কি, উইন্টার। ফলে কি হয় এখানে? ট্রান্সপিরেশন, এক্সেসিভ ড্রাই সিজনে এটা হয়। এবার আসো ফ্যাক্টর অফ ট্রান্সপিরেশন। হ্যাঁ, ফ্যাক্টরস অফ ট্রান্সপিরেশনটা খুবই ইম্পর্টেন্ট, একটু বোঝানোর আছে। এখানেও দেখো তো সবকিছু প্রপোর্শনাল, দেখছো? এটা প্রপোর্শনাল, এটা প্রপোর্শনাল, এটা প্রপোর্শনাল, এটা প্রপোর্শনাল। হ্যাঁ, সব প্রপোর্শনাল। তাহলে ডিসপ্রপোর্শনাল কোন দুইটা? ওই দুইটা পড়লেই আমাদের হবে, তাই না? যেমন দেখো, হিউমিডিটি। হিউমিডিটি মানে কি? বাতাসের আর্দ্রতা। হিউমিডিটি মানে কি? বাতাসের আর্দ্রতা বা বায়ুর আর্দ্রতা। রিলেটিভ হিউমিডিটি, এই দেখো রিলেটিভ হিউমিডিটি, এটা কি বলো? এটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। এটা কি? এটা হচ্ছে তোমার রিলেটিভ হিউমিডিটি, বায়ুর আর্দ্রতা বা বাতাসের আর্দ্রতা। তাহলে হিউমিডিটি যখন বাড়বে, হ্যাঁ, তখন কি হবে? তোমার ট্রান্সপিরেশনটা কি হবে? আলটিমেটলি বেড়ে যাবে, এই কমে যাবে। কারণ বায়ুর আর্দ্রতা যখন বাড়বে, হিউমিডিটি যখন বাড়বে, তখন কি, বাতাসে প্রচুর পরিমাণে ভ্যাপার বা জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প বা ইভ্যাপোরেটেড ওয়াটার আছে। তখন কি পাতা থেকে কি আর বেশি বের হতে পারবে? পারবে না। তাহলে হিউমিডিটি যখন বাড়বে, ট্রান্সপিরেশন কমবে। আর হিউমিডিটি যখন কমবে, ট্রান্সপিরেশন বাড়বে। তাহলে এটাই হচ্ছে ডিসপ্রপোর্শনাল। তাহলে ডিসপ্রপোর্শনাল ডি দিয়ে লিখি, বা রিভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? আর একটা আছে হচ্ছে প্রেসার। দেখো তো, প্রেসার যখন বাড়বে, তখন কি ট্রান্সপিরেশন কমবে না? তোমার একটা বায়ু বাতাসের যদি চাপ বাড়ে, তাহলে ওরা পাতার গায়ে চাপ দিবে না? তো চাপ যদি পাতার গায়ে দেয়, তাহলে পাতা থেকে কি তোমার এক্সট্রা ওয়াটার বের হতে পারবে? পারবে না। তাহলে প্রেসার যদি বাড়ে, তাহলে ট্রান্সপিরেশন কমে যাবে। হুম।
আর এক্সটার্নাল ফ্যাক্টরস নামগুলো দেখলেই বুঝবা, বাইরে যেগুলো সানলাইট, টেম্পারেচার, এগুলো। আর ইন্টারনাল হচ্ছে রুট, শুট, রেশিও। পাতা যদি বাড়ে ট্রান্সপিরেশন বাড়বে, কারণ পাতা বাড়লে কি তোমার ইও বাড়বে, স্টোমাটা বাড়বে, তাহলে কি ট্রান্সপিরেশন বাড়বে। এগুলো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস। তার মানে কি, ওই তো বললাম এই সবই হচ্ছে এখানে প্রপোর্শনাল, শুধু ডিসপ্রপোর্শনাল এই দুইটা, আর সব প্রপোর্শনাল। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবারে আসো, ট্রান্সপিরেশনের জন্য ব্লু লাইট সব থেকে ইম্পর্টেন্ট এবার চলে আসছে। তাহলে সামনের বার তোমাদের ফটোসিনথেসিসে কোন লাইট ইম্পর্টেন্ট, ফটোসিনথেসিসে রেড লাইট ইম্পর্টেন্ট। তাহলে কি বলো, ট্রান্সপিরেশনের জন্য কোন লাইট ইম্পর্টেন্ট? ট্রান্সপিরেশন সব থেকে ভালো হয় ব্লু লাইটে, ব্লু লাইট দিয়ে ট্রান্সপিরেশন বাড়ানো যায়। ঠিক আছে, আর ফটোসিনথেসিস হচ্ছে রেড লাইট, তাহলে ট্রান্সপিরেশন ব্লু লাইট, এবং ফটোসিনথেসিস হচ্ছে প্রেফারেবলি রেড লাইট দিব। ফটোসিনথেসিসে প্রেফারেবলি প্রেফার করব রেড লাইট দিয়ে, হ্যাঁ। বাট ফটোসিনথেসিসেও কিন্তু যদি রেড লাইট না থাকে তখন আমরা ব্লু লাইট দিব। ঠিক আছে, ফটোসিনথেসিস বইয়ের দুই জায়গায় দুইটা লাগে, এক জায়গায় রেড এক জায়গায় ব্লু। যদি রেড ব্লু দুইটাই আসে আমরা রেড দিব, আর যদি রেড না থাকে তখন ব্লু দিব। তাহলে রেডটা প্রেফার করবো। ট্রান্সপিরেশন অলওয়েজ কি, অলওয়েজ হচ্ছে ব্লু লাইট, এটা মনে থাকে যেন। ফটোসিনথেসিস, হ্যাঁ, এখন আমরা ফটোসিনথেসিস পড়বো। ফটোসিনথেসিস পড়ানোর আগে আমরা 2 মিনিটের একটা ব্রেক দিব। কি, 2 মিনিটের একটা ব্রেক দিব। 2 মিনিট ব্রেকে তোমরা হচ্ছে এই যে ফ্যাক্টরস যেগুলো আছে এগুলো একবার একটু দেখো। দেখো শুধুমাত্র ডিসপ্রপোর্শন আছে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি আর হচ্ছে প্রেসার, আর সব হচ্ছে তোমার লাল যেগুলো দিছি সব হচ্ছে প্রপোর্শনাল। তাহলে আমরা ডিসপ্রপোর্শনাল মনে থাকলে সব। প্যাচ যেটা লাগে এয়ার ফ্লো, এয়ার ফ্লো বাড়লে ট্রান্সপিরেশন। এয়ার ফ্লো আর প্রেসার কিন্তু এক না, বা হিউমিডিটি আর এয়ার ফ্লো কিন্তু এক না। এয়ার ফ্লো বাড়লে কেন ট্রান্সপিরেশন বাড়ে? এয়ার ফ্লো যদি বাড়ে তাহলে গাছের আশেপাশে যে ভ্যাপার্ড ওয়াটার ছিল এগুলো ফ্লো করে উড়ায় নিয়ে যায়। ফলে কি হয়, আশেপাশে তোমার হিউমিডিটি কমে যায়, আর্দ্রতা বা জলীয় বাষ্প কমে যায়। যদি কিনা গাছের আশেপাশে জলীয় বাষ্প কমে যায় তাহলে কি গাছ থেকে কি বেশি বেশি জলীয় বাষ্প বের হবে, মানে ট্রান্সপিরেশন বাড়বে। ঠিক আছে, তাহলে রিলেটিভ হিউমিডিটি আর প্রেসার এই দুইটাই শুধু রিভার্সলি প্রপোর্শনেট, আর সব হচ্ছে গিয়ে তোমার প্রপোর্শনেট। তাহলে একটু দেখো, আমি 2 মিনিট পর আসতেছি, হ্যাঁ। আসো, এখন হচ্ছে ফটোসিনথেসিস পড়বো। হ্যাঁ, ফটোসিনথেসিস খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা কঠিন, বাট আমরা যদি বুঝতে পারি কোত্থেকে কোত্থেকে কোশ্চেন আসবে তাহলে কিন্তু ফটোসিনথেসিস খুব ইজি হয়ে যায়। যারা মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিবা তাদেরকে খুব ভালো মতো বলি, এই যে এই ফটোসিনথেসিস আর রেসপিরেশনের এই বিক্রিয়ার ভিতরে কোনটা কত মলিকিউল লাগে এটা থেকেও কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, ফটোসিনথেসিস জিনিসটা কি? ফটোসিনথেসিস জিনিসটা হচ্ছে সানলাইট আর ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উদ্ভিদের পাতার ভিতরে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে, কার্বোহাইড্রেট তৈরি করে। তাহলে কি তৈরি করবে? গ্লুকোজ। তাহলে গ্লুকোজটা হচ্ছে মেইন প্রোডাক্ট। ফটোসিনথেসিসের মেইন প্রোডাক্ট কোনটা? গ্লুকোজ। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে মেইন র ম্যাটেরিয়ালস। মেইন কি? র ম্যাটেরিয়াল। মেইন র ম্যাটেরিয়াল কে বলো? মেইন র ম্যাটেরিয়াল হচ্ছে কি তোমার কার্বন ডাই অক্সাইড। আর গ্লুকোজটা কি বলো? গ্লুকোজটা হচ্ছে আমাদের, গ্লুকোজটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। গ্লুকোজটা কি? গ্লুকোজটা হচ্ছে মেইন প্রোডাক্ট। ঠিক আছে, আর বাই প্রোডাক্ট হচ্ছে কি অক্সিজেন। এই যে এটা একদম আমরা ইকুয়েশন শুদ্ধা মুখস্থ করব, তাই না? এবারও কিন্তু আসছে রেসপিরেশন তোমার ফটোসিনথেসিসের জন্য আসছে। খুবই ইজি কোশ্চেন, যে কতটুকু কত মলিকুল কার্বন ডাই অক্সাইড লাগে, কত মলিকুল পানি লাগে, কতটুকু গ্লুকোজ তৈরি হয়, এটা আমরা ই করলে পারবো, তাই না? তাহলে কি কার্বন ডাই অক্সাইড এবং পানি মিলে সানলাইট এবং ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ তৈরি করার যে প্রক্রিয়া বা প্রসেস ওটাকেই বলা হয় ফটোসিনথেসিস। ফটোসিনথেটিক অর্গান কি? ফটোসিনথেটিক মেইন অর্গান হচ্ছে গ্রিন লিফ। গ্রিন লিফ হচ্ছে গিয়া ফটোসিনথেটিক মেইন অর্গান। তার মানে ফটোসিনথেসিস মূলত হয় আমাদের গ্রিন লিফে। কোথায় হয় ফটোসিনথেসিস? ফটোসিনথেসিস হবে হচ্ছে গ্রিন লিফে। কেন গ্রিন লিফে হয়? গ্রিন লিফের ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকে। সেই ক্লোরোপ্লাস্টটা হচ্ছে তাহলে কি ফটোসিনথেটিক অর্গানেল, তাই না? অর্গানের ভিতরে থাকে। তাহলে যদি বলে অর্গান কোনটা, অর্গান একটু বড় গ্রিন লিফ। লিফের ভিতরে মাইক্রোস্কোপিক কি থাকে? ফটোসিনথেটিক অর্গানেলি। তাহলে অর্গানেলিটা কি হবে? ক্লোরোপ্লাস্ট। সেই ফটোসিনথেটিক অর্গানেলি কোনটা? ক্লোরোপ্লাস্ট। আর অর্গান কোনটা? গ্রিন লিফ। ঠিক আছে, ওকে। এবারে হচ্ছে
পিগমেন্টস, ফটোসিনথেটিক পিগমেন্ট, হোয়াট ডু ইউ মিন বাই ফটোসিনথেটিক পিগমেন্ট? শুধুমাত্র কি ক্লোরোফিল, ক্লোরোফিলটার কালার কি আমরা জানি, ক্লোরোফিলের কালার হচ্ছে গ্রিন। শুধুমাত্র ক্লোরোফিল কি ফটোসিনথেসিস করে? না, যে কোনো ধরনের কালারফুল জিনিসে ফটোসিনথেসিস হতে পারে। তাহলে যে সমস্ত কালারফুল ম্যাটেরিয়ালস ফটোসিনথেসিস করে ওগুলোকে কি বলা হয়? ফটোসিনথেটিক ইউনিট। এখন এই ফটোসিনথেটিক পিগমেন্ট বা ফটোসিনথেটিক ইউনিট আছে তিন ধরনের, একটা ক্লোরোফিল, একটা ক্যারোটিনয়েডস, আর একটা হচ্ছে ফাইকোবিলিন। কোনটার কালার কি মনে রাখতে হবে। তো ক্লোরোফিল কি কালার বলো? ক্লোরোফিল আমরা সবাই জানি হচ্ছে গ্রিন, ঠিক আছে, ক্লোরোফিল গ্রিন। এই ক্লোরোফিল হচ্ছে দুই টাইপের, কয় টাইপের? দুই টাইপের, একটা ক্লোরোফিল এ, একটা ক্লোরোফিল বি। যেহেতু ক্লোরোফিল এটা তো গ্রিন হবেই, তাই না? দেখো তো ক্লোরোফিল বি আছে, তার মানে কি বি দিয়ে এরা হচ্ছে ব্লুইশ গ্রিন, গ্রিন হবে বাট ব্লুইশ গ্রিন, ঠিক আছে। ক্লোরোফিল এ, এ দিয়ে বোঝা যায় হচ্ছে অ্যাম্বার কালার। কি কালার? অ্যাম্বার। অ্যাম্বার কালার কোনটা? আমরা ট্রাফিক লাইটে তিনটা কালার দেখি না, একটা রেড, আর একটা গ্রিন, আর একটা যে হলুদ কালার দেখি, ওই হলুদ কালারটা কি বলা হয়? অ্যাম্বার। তাহলে অ্যাম্বার কালারটা অনেকটা হলুদের মতো। তাহলে অ্যাম্বার কালার তার মানে কি ক্লোরোফিল যেহেতু এটা তো ডেফিনেটলি গ্রিন হবেই। এটা কেমন হবে? যেহেতু অ্যাম্বার মানে অ্যাম্বারিশ গ্রিন, অ্যাম্বারিশ না বলে আমরা বলতে পারি ইয়েলিশ গ্রিন। যেহেতু এ মানে কি অ্যাম্বার, অ্যাম্বারটা হচ্ছে অনেকটা ইয়েলিশ টাইপের, ঠিক আছে। তাহলে একে আমরা কি বলতে পারি? ইয়েলিশ গ্রিন। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ক্যারোটিনয়েডস, ক্যারোটিনয়েডস হচ্ছে, এটা বারবার পরীক্ষায় কোশ্চেন আসে, ক্যারোটিনয়েডস দুই প্রকার, একটা ক্যারোটিন, ক্যারোটিনটা হচ্ছে অরেঞ্জ কালার। ক্যারোটিন কি কালার? অরেঞ্জ কালার। হ্যাঁ, ক্যারোটিন থাকে কোথায়? ক্যারোটিন থাকে হচ্ছে গিয়া বিটা ক্যারোটিন মানে ভিটামিন এ। বিটা বিটা ক্যারোটিন কথাটা মানে কি? ভিটামিন এ। ক্যারোট বা গাজরে থাকে, তাহলে ক্যারোট বা গাজর এটা কি কালার? অরেঞ্জ কালার। আর জ্যান্থোফিল হচ্ছে হলুদ কালার। দেখো তো হলুদ দিয়েই দাগাই দিই, জ্যান্থোফিল কি কালার? হলুদ কালার, বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে। এবার আসো ফাইকোসায়ানিন। সায়ানিন কথাটা কোত্থেকে আসছে? সায়ানিন কথাটা আসছে হচ্ছে সায়ানাইড থেকে। সায়ানিন কথাটা কোত্থেকে আসছে? সায়ানাইড। সায়ানাইড মানে কি? টক্সিন। টক্সিন মানে কি? বিষ। সাপ কামড় দিলে শরীর কি কালার হয়ে যায়? নীল। বিষ খেলে নীল কালার, তাহলে ফাইকোসায়ানিন। সায়ানিন আছে, তাহলে এটা কি? ফাইকোসায়ানিন ব্লু কালার। কি কালার? ব্লু কালার, ব্লু কালার, ওকে। এবার হচ্ছে ফাইকো ইরিথ্রিন। ইরিথ্রিন, দেখো তো এরিথ্রো কথাটা আছে, কি আছে? এরিথ্রো কথাটা আছে। কি কথাটা আছে? এরিথ্রো কথাটা আছে। তাহলে এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল। তাহলে ফাইকো এরিথ্রিন, এটার কালার কি হবে? এটার কালার হবে রেড, যেহেতু এরিথ্রো কথাটা আছে, ওকে, মনে থাকবে। ওকে, দ্য এফিসিয়েন্সি অফ লাইট স্পেকট্রাম। এই যে ক্লোরোপ্লাস্ট, আমাদের যখন কিনা গ্লুকোজ তৈরি হবে তখন যে আলোটা পড়ে সেই আলোর 83% ক্লোরোপ্লাস্ট কিন্তু তোমার অ্যাবজর্ব হয়, এটা পরীক্ষায় আসে। আর ফটোসিনথেটিক অকার্স, ফটোসিনথেসিস অকার্স মোস্টলি ইন কি? রেড লাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আর তোমার ট্রান্সপিরেশন কি ছিল? ব্লু লাইট। এবার আসো ফটোসিস্টেম। কি বলছে? ফটোসিস্টেম, হোয়াট ডু ইউ মিন বাই ফটোসিস্টেম? ফটোসিস্টেম কিছুই না ক্লোরোফিল। এই যে ক্লোরোফিল, এই ক্লোরোফিল যে বিশেষ ডেকোরেশনে থাকে এটাকেই বলা হয় ফটোসিস্টেম। তাহলে ফটোসিস্টেম কি? ফটোসিস্টেম হচ্ছে গিয়ে ডেকোরেশন বা ওরিয়েন্টেশন অফ, ঠিক আছে, ওরিয়েন্টেড যে থাকে, ডেকোরেশন বা ওরিয়েন্টেশন অফ ক্লোরোফিল। মানে ক্লোরোফিলের যে সজ্জা এটাকেই বলা হয় ফটোসিস্টেম। এই ফটোসিস্টেমের তিনটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? তিনটা পার্ট, ঠিক আছে। একটা হচ্ছে লাইট অ্যাবজর্পশন সিস্টেম, দেখো তো, এটা হচ্ছে লাইট অ্যাবজর্পশন সেন্টার। একটা হচ্ছে রিয়াকশন সেন্টার, আর একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে এটা কি? এটা হচ্ছে লাইট অ্যাবজর্পশন সেন্টার বা এলএএস। এটা হচ্ছে রিয়াকশন সেন্টার বা আরসি, রিয়াকশন সেন্টার। আর এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিসি। তাহলে ফটো সিস্টেমের পার্ট কয়টা? ফটো সিস্টেমের পার্ট কিন্তু তিনটা। একটা লাইট অ্যাবজর্বিং সেন্টার, এখান থেকে লাইট যায়, রিয়াকশন সেন্টারে রিয়াকশন হয়, রিয়াকশন হওয়ার ফলে কি হয়? এখানে ইলেকট্রন তৈরি হয়। এই ইলেকট্রনটা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ভিতর থেকে চলাচল করে তখন হচ্ছে এটিপি আর NADPH2 তৈরি হয়, এটা মনে রাখো, ঠিক আছে। তাহলে ফটো সিস্টেমের ভিতর কি? ফটো সিস্টেমের মেইন কাজ কি বলতো? ফটো সিস্টেমের মেইন কাজ হচ্ছে এটিপি আর NADPH2 তৈরি করা, শক্তি তৈরি করা। কেন শক্তি তৈরি করে একটু পরে আমরা দেখবো, ঠিক আছে। তাহলে ফটো সিস্টেমের পার্ট কয়টা? ফটো সিস্টেমের পার্ট তিনটা। এই দেখো, এক লাইট অ্যাবজর্পশন পার্ট বা সেন্টার, দা রিয়াকশন সেন্টার, আর একটা হচ্ছে
দা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তিনটা। লাইট অ্যাবজর্পশন সেন্টার কি করে? লাইট অ্যাবজর্ব করে। রিয়াকশন সেন্টারে কি হয়? রিয়াকশন হয়। রিয়াকশনের ফলে কি তৈরি হয় দেখো তো? ইলেকট্রন তৈরি হয়। সেই ইলেকট্রনটা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ভিতরে চলাচল করে তখন কি হয়? ইলেকট্রনটা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে চলাচল করে তখন কি হয় দেখো তো? এটিপি আর এনএডিপিএস2 তৈরি হয়। এটিপি এবং এনএডিপিএস2টা তৈরি করা খুব দরকার, কারণ ফটোসিস্টেম কাজ কি? গ্লুকোজ তৈরি করা। এই এটিপি আর এনএডিপিএস2 হচ্ছে প্রয়োজনীয় শক্তি, যে শক্তিকে কাজে লাগিয়ে লাস্টে গ্লুকোজ তৈরি হয়। তাহলে ঝামেলা লাগে ফটোসিস্টেমে পার্ট তিনটা, আর ফটোসিস্টেমের টাইপস কিন্তু দুইটা। ফটোসিস্টেমের টাইপস কয়টা? ফটোসিস্টেমের টাইপ দুইটা, আর ফটোসিস্টেমের পার্ট তিনটা। টাইপ দুইটা কি কি? ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 হচ্ছে P700 বলা হয়, কারণ এরা হচ্ছে 700 ন্যানোমিটার ওয়েভলেংথের লাইটটাকে অ্যাবজর্ব করে। আর ফটোসিস্টেম 2 কে P680 বলা হয়, কারণ এরা হচ্ছে 680 ন্যানোমিটার বা 680 ন্যানোমিটার যে ওয়েভলেংথের যে লাইট আছে ওটাকে অ্যাবজর্ব করে। এই দুটো কিন্তু পরীক্ষায় খুব আসে। তাহলে ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2। তাহলে আসো, ফটোসিস্টেম 1 এ আমরা কি কি পাইছি? লাইট অ্যাবজর্পশন পার্ট বা লাইট অ্যাবজর্পশন সেন্টার, এলএসি, আর একটা রিয়াকশন সেন্টার যেখানে রিয়াকশন হয় ফলে ইলেকট্রন তৈরি হয়। ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ভিতর দিয়ে যখন চলাচল করে প্রয়োজনীয় শক্তি এটিপি, এটিপিএস2, এনএডিপিএস2 তৈরি হয়। তাহলে ফটোসিস্টেমের মেইন কাজ কি? ফটোসিস্টেমের মেইন কাজ হচ্ছে এটিপি এবং এনএডিপিএস2 তৈরি করা। ফটোসিস্টেম মানে কি বলতো? এখানে ফটো লাগবে। ফটো মানে কি? লাইট লাগবেই, তাই না? এই জন্যই তো আলো অ্যাবজর্ব করতেছে। তাহলে যে পর্যায়ে লাইট লাগে বা ফটোসিস্টেম লাগে ওইটার কাজ কি? এটিপি আর এনএডিপিএস2 তৈরি করে। এটা একটু মাথায় রাখো, সামনে আমরা আসবো। এবার আসো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি মনে আছে? ফটোসিস্টেমের যে তিনটা পার্ট, লাইট অ্যাবজর্পশন সেন্টার, রিয়াকশন সেন্টার, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটার কি আসলে? এরা আসলে বিভিন্ন মলিকুলের সমন্বয়। কয়েকটা মলিকুল পরপর থাকে, যেমন ফিওফাইটিন। ফিওফাইটিন হচ্ছে একটা ট্রান্সফর্ম ক্লোরোফিল এ মলিকিউল। প্লাস্টোকুইনন, হ্যাঁ দেখো তো, প্লাস্টোকুইনন পি কিউ, প্লাস্টোর পি, কুইননের কিউ, প্লাস্টোর পি, সায়ানিনের সি। তাহলে পি কিউ আর পিসি দুইটা আছে, একটা প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন। এই দুইটা কি আসলে? হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে কতগুলো মলিকুল যেগুলোর ভিতর থেকে ইলেকট্রন চলাচল করলে এটিপি বা এনএডিপিএস2 তৈরি হয়, তাই না? দেখছো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভিতর থেকে ইলেকট্রন চলাচল করলে কি এটিপি বা এনএডিপিএস2 তৈরি হয়। তাহলে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভিতরে অনেকগুলো মলিকুল থাকে, এর ভিতরে প্লাস্টোকুইননটা হচ্ছে ভেরি স্মল মোবাইল লিপিড, আর প্লাস্টোসায়ানিনটা হচ্ছে স্মল প্রোটিন। এই দুটো সাথে প্যাচ না লাগে। দেখো তো, কুইনন লাস্টে অন আছে, তাহলে এটা লিপিড। আর দেখো সায়ানিন ইন আছে, তার মানে এটা কি? ইন। প্রোটিনের লাস্টেও কি আছে? ইন আছে। তাহলে পিসি আর পিকিউ, প্লাস্টোকুইনন এবং প্লাস্টোসায়ানিন দুইটাই ছোট, একটা স্মল লিপিড, একটা স্মল প্রোটিন। ঠিক আছে, তাহলে যেটা ইন আছে লাস্টে এটা কি? প্রোটিন, তাই না? তাহলে পিকিউ পিসি দুইটাই পি দিয়ে শুরু, পিকিউ পিসি। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে লিপিড যেটা কুইনন, আর প্লাস্টোসায়ানিন প্রোটিন। ওকে। ফেরিডক্সিন। ফেরিডক্সিন, ডক্স কথাটার মানে হচ্ছে সালফার। ডক্স কথাটার মানে কি? সালফার। তাহলে আর ফেরি মানে কি? আয়রন। আয়রন প্লাস সালফার। তাহলে দেখো তো, ফেরিডক্সিন কি? আয়রন প্লাস সালফার। ঠিক আছে। এনএডিপি রিডাক্টেস, এরা হচ্ছে সাধারণত এনএডিপিএস2 তৈরি করে। এনএডিপি রিডাক্টেস হচ্ছে একটা এনজাইম যারা এনএডিপি এইচ এর সাথে এইচ প্লাস আয়ন যুক্ত করে এনএডিপিএইচ2 তৈরি করে। ওকে। তাহলে বাকি আছে সাইটোক্রোম। সাইটোক্রোমটা আমরা মনে রাখবো। সাইটোক্রোম হচ্ছে একটা হিম গ্রুপ কন্টেইনিং প্রোটিন। সাইটোক্রোম, দেখো তো, ক্রোম কথাটার মানে কি? ক্রোম কথাটার মানে হচ্ছে কালার। তাহলে হিম কি? হিমোগ্লোবিন, হিম, এরা কি রেড কালার ছিল না? তাহলে কি সাইটোক্রোম কি হবে? সাইটোক্রোম সাধারণত হিম গ্রুপ থাকবে যেটা প্রোটিন কন্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষা কিন্তু আসে। এবার আসো মেকানিজম অফ ফটোসিনথেসিস। ব্ল্যাকম্যান ফটোসিনথেসিসের যে ফটোসিনথেসিসটাকে দুইটা পার্টে ভাগ করছে। সায়েন্টিস্ট ব্ল্যাকম্যান ফটোসিনথেসিসকে দুই পার্টে ভাগ করছে। কয় পার্টে ভাগ করছে? দুইটা পার্টে। একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, একটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ডিপেন্ডেন্ট ফেজ একটু আগে আমরা পড়ে আসছি। লাইট ডিপেন্ডেন্ট ফেজ মানে কি? ফটো লাগবে। তার মানে লাইট ডিপেন্ডেন্ট ফেজে কি লাগবে? ফটো সিস্টেম লাগবে, মাস্ট লাগবে।
ফটো সিস্টেমের কাজ কি ছিল মনে আছে, লিখে দিছিলাম। ফটো সিস্টেমের কাজ ছিল হচ্ছে এটিপি আর NADPH2 তৈরি করা। তাহলে ফটোসিনথেসিসের যে দুইটা পার্ট, একটা লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর একটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ডিপেন্ডেন্ট ফেজে কি হয়, লাইট ডিপেন্ডেন্ট ফেজে হচ্ছে এটিপি আর NADPH2 তৈরি হয়। এবং লাইট ডিপেন্ডেন্ট ফেজে কি লাগে, ফটো সিস্টেমটা লাগে, লাইট লাগে, তাই না? লাইটকে কাজে লাগে ফটো সিস্টেম লাগে। সেই ফটো সিস্টেমের ভিতরে ইলেকট্রন তৈরি হয়, ইলেকট্রন এটিপি, ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভিতরে যখন যায় তখন এটিপি আর এনটিপিএস তৈরি হয়। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ মানে কি, যেখানে ফটো সিস্টেম লাগে না, ইন্ডিপেন্ডেন্ট মানে দরকার নাই অতটা, থাকলেও হয় না থাকলেও হয়, তাই না? তার মানে এখানে ফটো সিস্টেম লাগে না, বা ডার্ক ফেজ, অন্ধকারেও হয়, তাই না? এই ফেজে তোমার হচ্ছে যে এটিপি আর এনএডিপিএস তৈরি হলো, ওটাকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তৈরি করা হয়। কি তৈরি করা হয়, কার্বোহাইড্রেট তৈরি করা হয়। তাহলে দেখো তো, লাইট ডিপেন্ডেন্ট ফেজে ফটো সিস্টেম লাগে, তাই না? ফটো মানে লাইট, তাহলে ফটো সিস্টেম লাগে। এই ফেজে এটিপি আর এনএডিপিএস তৈরি হয়। আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজে কি তৈরি হয়, ডার্ক ফেজে হচ্ছে গিয়া গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তৈরি হয়। এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এবার আসো, এই লাইট ডিপেন্ডেন্ট ফেজে কি লাগে, ফটো সিস্টেম লাগে। তাই এই লাইট ডিপেন্ডেন্ট ফেজের আরেকটা নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। এটার নাম কি, ফটোফসফোরাইলেশন। তাই লাইট ডিপেন্ডেন্ট ফেজের আরেকটা নাম কি, ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন দুই প্রকার, একটা সাইক্লিক একটা নন সাইক্লিক। এই সাইক্লিক নন সাইক্লিক এই দুইটা আমরা এখন বুঝবো। তো আসলে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনটা আমরা মনে রাখবো, যখন সাইকেল যখন তৈরি হবে, সাইকেল তৈরি হওয়ার জন্য কিন্তু একটা জিনিস ঘুরে তোমার কাছে ফিরে আসতে হবে, তাই না? তাহলে সাইক্লিক যেটা, এটাতে মাত্র একটা সিস্টেম কাজ করবে। তুমি যখন একা বল উপরের দিকে মারো, আবার তোমার দিকেই ফিরে আসে, তাহলে একা থাকলেই কিন্তু বলটা উপর থেকে নিচে চলে আসতে পারে। তাই সাইক্লিকে মাত্র একটা সিস্টেম কাজ করে, সেটা হচ্ছে ফটো সিস্টেম 1। ঠিক আছে? আর নন সাইক্লিক কখন হবে, যখন কিনা তুমি বলটা কারো দিকে মারলা, তোমার কাছে কিন্তু আর ফিরে আসতেছে না, তুমি বলটা কারো দিকে মারলা, তাহলে কি এখানে সাইকেল গঠন হবে? মনে করো তুমি তোমার বন্ধুর গায়ে বল ছুড়ে মারলা, তাহলে তো সাইকেল হলো না, তাই না? যখন দুইজন থাকবে তখন কখনো সাইকেল হবে না। তাহলে নন সাইক্লিকে কয়টা সিস্টেম কাজ করবে, নন সাইক্লিকে দুইটা সিস্টেম কাজ করবে, একটা ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। এখন নন সাইক্লিক এর কি কি ফিচার্স আছে, এগুলো পরীক্ষায় খুব আসে, এগুলো আমরা এখন খুব সুন্দর মতো পড়বো। আমরা নন সাইক্লিকে একটা গল্প পড়বো, একটা স্টোরি পড়বো, ঠিক আছে? কার স্টোরি, হিরো আলমের স্টোরি, লুচ্চা হিরো আলমের স্টোরি। এই নন সাইক্লিকেই কিন্তু হিরো আলমের গল্প আছে, সাইক্লিকে নাই। তাহলে স্টোরিটা একটু পড়ি, ঠিক আছে? তাহলে এটা পড়বো এভাবে, হিরো আলমের ফার্স্ট রিলেশন ফ্রেন্ড নাদিয়ার সাথে। এটা কিন্তু তোমরা, ফার্স্ট রিলেশন কার সাথে, ফ্রেন্ড নাদিয়ার সাথে। তাহলে ফার্স্ট রিলেশনে কি হবে, ফটো সিস্টেম 1, কি কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পাবো, ফ্রেন্ডের ফেরিডক্সিন, আর নাদিয়াতে পাবো হচ্ছে NADP রিডাক্টেজ। দেখছো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে দেখো তো, ফটো সিস্টেম 1 এ কি কি পাইলাম, ফেরিডক্সিন FD আর NDP রিডাক্টেজ। ওকে, রিটেনে আসে লিখতে পারবো না। দেখো, এরপরে হিরো আলমের সেকেন্ড রিলেশন কুইনের সাথে পিসিতে। তাহলে সেকেন্ড রিলেশন মানে কি বলো, ফটো সিস্টেম 2, কুইনে কি, প্লাস্টো কুইনন, কুইনে কি হবে, প্লাস্টো কুইনন, হ্যাঁ? সাথে, সাথেতে কি হবে, সাইটোক্রোম, আর পিসিতে পিসি। তাহলে দেখো তো, ফটো সিস্টেম 2 কুইনের সাথে কুইন, এই ফটো সিস্টেম 2 এরপর কি, প্লাস্টো কুইনন, তারপরে প্লাস্টো সায়ানিন, না ফটো সিস্টেম 2 কুইনের সাথে, সাথেতে কি বলো, তোমার সাইটোক্রোম, তাই না? হিরো আলমের সেকেন্ড রিলেশন কার সাথে, হিরো আলমের সেকেন্ড রিলেশন কুইনের, কুইনে কি, প্লাস্টোকুইনন, সাথেতে কি, সাইটোক্রোম, পিসিতে। একদম সিরিয়ালি কিন্তু আমরা মনে রাখবো। তাহলে প্লাস্টোকুইনন, তারপরে সাইটোক্রোম, তারপরে প্লাস্টোসায়ানিন। তাহলে প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন। ঠিক আছে? এখন থার্ড কাহিনী হচ্ছে, দেখো তো, এই কুইন কি বেশি দিন হিরো আলমের সাথে থাকবে? অনলাইনের রিলেশন কি স্থায়ী হয়, হয় না, পার্মানেন্ট হয় না, ভেঙে যাবে, ব্রেকআপ হয়ে যাবে। তারপরে কি হবে, হিরো আলম কেটে কেটে ফিরে এলো
ফ্রেন্ড নাদিয়ার কাছে। তাহলে হিরো আলম কেঁদে কেটে কার কাছে ফিরে আসবে? হিরো আলম কেঁদে কেটে ফিরে আসবে নাদিয়ার কাছে। হিরো আলম কেঁদে কেটে কার কাছে ফিরে আসবে? হিরো আলম কেঁদে কেটে ফিরে আসবে নাদিয়ার কাছে। তাহলে দেখো তো হিরো আলম কেঁদে কেটে মানে কি বলো? কান্নাকাটি করলো, হ্যাঁ। মানে এই যে এই কান্নাকাটির গল্প কোথায় আছে? নন সাইক্লিকে। তার মানে এখানে পানি লাগবে। পানি ভেঙে কি কি তৈরি হয়? এইচ প্লাস তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয়। সেই এইচ প্লাসটা কোথায় চলে যাবে? নাদিয়ার কাছে। তার মানে কোথায়? এনএডিপি রিডাক্টেজের কাছে। এনএডিপি রিডাক্টেজের কাছে যাওয়ার পরে এরা কি তৈরি করবে? এনএডিপিএইচ2। এখন দেখো তো নন সাইক্লিকে কার গল্প আছে? হিরো আলমের দুইটা রিলেশনের গল্প আছে, ফার্স্ট রিলেশন, সেকেন্ড রিলেশন। তার মানে এখানে ফটো সিস্টেম 1 লাগে, ফটো সিস্টেম 2 লাগে, দুইটা সিস্টেম লাগে, তাই না? তারপর দেখো তো এখানে হিরো আলমের কান্নাকাটির গল্প আছে। তার মানে এখানে কি? পানি লাগে। তার মানে কি? এখানে পানির ফটোলাইসিস হয়। ফটোলাইসিস মানে কি? ফটোলাইসিস কথাটার মানে হচ্ছে পানি ভাঙা। ফটোলাইসিস অফ ওয়াটার হয়, ফটোলাইসিস অফ ওয়াটার হবে, তাই না? এবং ওয়াটার ভেঙে এখানে কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। ওয়াটার এখানে ভেঙে কি তৈরি হবে? অক্সিজেন ফর্মড হয়। তারপর কি বলতো, এখানে দেখো তো নাদিয়ার গল্প আছে, হিরো আলমের ফার্স্ট রিলেশন নাদিয়ার সাথে। তার মানে এখানেই একমাত্র এনএডিপিএইচ2 তৈরি হবে। এখানে কি তৈরি হবে? এনএডিপিএইচ2 তৈরি হবে। কিভাবে এনএডিপিএইচ2 তৈরি হবে? এনএডিপিএইচ রিডাকশন দ্বারা, তাই না? এনএডিপিএইচ রিডাকশন দ্বারা কি তৈরি হবে? রিডাকশন মানে রিডাকশন হওয়া মানে কি? H+ যুক্ত হওয়া। তার মানে এনএডিপিএইচ2 তৈরি হবে। ঠিক আছে। এখন দেখো তো সাইক্লিকে কোনো হিরো আলমের গল্প নাই, কোনো দুইটা রিলেশন গল্প নাই, কোনো নাদিয়ার গল্প নাই। তার মানে কি? এখানে শুধুমাত্র ফটো সিস্টেম 1। এখানে কোনো নাদিয়ার গল্প নাই। তার মানে কি? নো এনএডিপিএইচ2। দেখো তো এখানে কোনো, যেহেতু কোনো গল্প নেই, এখানে কোনো কান্নাকাটির গল্প নাই, নো ওয়াটার। তার মানে কোনো পানির ফটোলাইসিস হবে না। নো ফটোলাইসিস অফ ওয়াটার, নো ফটোলাইসিস অফ ওয়াটার। তার মানে কি? নো অক্সিজেন ফর্মেশন, নো অক্সিজেন ফর্মেশন। মন থাকে যেন এই জিনিসগুলো। এবার বলতো ফটো সিস্টেম 1 বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে না, 700 ন্যানোমিটার। তাহলে কে? এই সাইক্লিকে আমরা কি কম্পারেটিভলি লার্জ বা লার্জার ওয়েভলেংথের পাবো। আর ফটো সিস্টেম 2 দিয়ে শুরু হয়, নন সাইক্লিক, তাই না? 1 2 লাগে, 2 দিয়ে শুরু হয়। এরা কি 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে বা ওয়েভলেংথের। তাহলে এখানে কি কম্পারেটিভলি লো কে ওয়েভলেংথের কি পাবো? আলো পাবো। তাহলে এই জিনিসগুলো মনে থাকবে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় অবশ্যই আসে ফিচার্স গুলো। তোমাদের রিটেনেও কিন্তু আসতে পারে। এখন দেখো তো এনএডিপিএইচ2 আমরা অনলি এনএডিপিএইচ2 পাবো কোথায়? এনএডিপিএইচ2 অনলি পাবো কিন্তু এখানে নন সাইক্লিকে। কিন্তু এটিপি কিন্তু দুইটাই পাবো, সাইক্লিক এবং নন সাইক্লিক দুইটাই পাবো, কারণ এটিপি হচ্ছে মেইন এনার্জি। আমরা ফটোফসফোরাইলেশন করতেছি না, ফটোফসফোরাইলেশন মানে কি? লাইট ডিপেন্ডেন্ট ফেজ। এটিপি অলওয়েজ পাবো, এখানেও আমরা এটিপি পাচ্ছি, এখানেও এটিপি পাবো। এটিপি সবসময় পি কিউ থেকে যখন সাইটোক্রোমে যায় তখন এটিপি তৈরি হয়, এটা মনে রাখবা। পি কিউ থেকে যখন সাইটোক্রোমে যাবে, মানে প্লাস্টোকুইনন থেকে যখন সাইটোক্রোমে যাবে, তখনই কিন্তু এটিপি তৈরি হবে, এডিপি থেকে এটিপি তৈরি হবে। এটা কিন্তু পরীক্ষায় আসে, কোনটা থেকে কোনটায় যাওয়ার সময় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। পি কিউ থেকে সাইটোক্রোমে যাওয়ার সময় সবসময় এটিপি তৈরি হয়, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো সাইক্লিক নন সাইক্লিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইজি হয়ে যাবে। হ্যাঁ, দেখো নন সাইক্লিকে কি ছিল? ফটো সিস্টেম 2, ফটো সিস্টেম 1, সাইক্লিক ফটো সিস্টেম 1। এই নন সাইক্লিকে হিরো আলমের দুইটা রিলেশন 2 1। দেখো তো এখানে কান্নাকাটির গল্প আছে, ওয়াটার ইজ নিডেড, ওয়াটার ইজ নট নিডেড। ওয়াটার ফটোলাইসিস হয়ে অক্সিজেন ইজ রিলিজড, অক্সিজেন ইজ নট রিলিজড, ফর্মেশন হয় না, তাই না? এখানে এনএডিপিএইচ2, এনএডিপিএইচ কে রিডাকশন হয়ে এনএডিপি তৈরি হয়। আর এখানে রিডাকশন অফ এনএডিপি ডাজন্ট ফর্ম, ডাজন্ট অকার। ওকে, এই এখানে কি ফটো সিস্টেম 2 দিয়ে শুরু হয়, তাই না? তাহলে কি এখানে 680 ন্যানোমিটার ওয়েভলেংথ। তার মানে কি? লাইট অফ শর্ট ওয়েভলেংথ। আর এখানে কি অনলি সাইক্লিকে কি অনলি ফর সিস্টেম 1, যেহেতু এখানে দুইটা রিলেশনের গল্প নাই। তাহলে কি এখানে 700 ন্যানোমিটার। তার মানে কি? লাইট অফ ওয়েভ, লং ওয়েভলেংথের। ঠিক আছে। আর যেটা নন সাইক্লিক, ইমিটেড ইলেকট্রন ডাজন্ট কাম, তাই না? কারণ একটা সিস্টেম থাকলে তো কখনো কাম করে না, দুইটা সিস্টেম আমরা বলছি।
আর সাইক্লিকে কি অবশ্যই ইলেকট্রন কামস ব্যাক, যেহেতু একটা সিস্টেম উপরে মারলে আবার ফিরে আসে, তাই না? এই জন্যই তো সাইক্লিক, সাইক্লিকে ফিরে আসবে ইলেকট্রনটা, আর নন সাইক্লিকে যেহেতু দুইটা সিস্টেম ফিরে আসবে না। ঠিক আছে, তুমি এটা এভাবে মনে রাখবো। তুমি যদি তোমার ফ্রেন্ডের গায়ে জোরে বল ছুঁড়ে মারো, ও যদি ব্যথা পায়, ও কি তোমাকে ফিরাই দেবে? দিবে না। ক্যাসকাস খেলার কথা আলাদা, কিন্তু তুমি জোরে ছুঁইলে মারলে আসবে না। এবার আসো, একটা ইজি পোল দিয়ে দেই। Which of the following wavelength of light is absorbed by photosystem 1? Photosystem 1 দিয়ে কোন wavelength absorption হয়? তাড়াতাড়ি আনসার করে দাও। পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। হ্যাঁ, আকিদ বলে দিছি, পিআই মানে ইনঅর্গানিক ফসফেট। হ্যাঁ, ওকে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে P700। তো 73% সঠিক উত্তর দিছো। P1টা হচ্ছে কি বলো? P1, তাই না? এটা কিন্তু বেশি, 700 ছিল, 700 ন্যানোমিটার তরঙ্গ ওয়েভলেংথ। ওকে, আর P2টা হচ্ছে 680। এবারে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে কি হবে? লাইট ডিপেন্ডেন্ট ফেজে সবসময় আমি কি বললাম, এখানে কার্বোহাইড্রেট তৈরি করবে, প্রোডাকশন অফ কার্বোহাইড্রেট হবে, তাই না? ওই যে এটিপি আর এনএডিপিএস টু তৈরি হয়েছে এই দুইটা ইউজ করে, তাই না? এটিপি এন্ড এনএডিপিএস টু আর ইউজ টু প্রডিউস কার্বোহাইড্রেট। তাহলে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে কি হবে? কার্বোহাইড্রেট হবে। এটা তিনটা পাথওয়ে আছে, একটা কেলভিন সাইকেল বা সি3 সাইকেল, একটা হ্যাচ এন্ড স্ল্যাক সাইকেল বা সি4 সাইকেল, আর হচ্ছে সিএম। তো সিএমটা হচ্ছে ক্রস, আমরা খালি জানবো তিনটা পাথওয়ে, কিন্তু এই কেলভিন সাইকেল আর হ্যাচ এন্ড স্ল্যাক সাইকেল এটা খুব সুন্দর মতো পড়তে হবে। তো আসলে কেলভিন সাইকেলটা আমরা একটু দেখি। কেলভিন সাইকেল আর হ্যাচ এন্ড স্ল্যাক সাইকেল আসলে কি ঘটে, এটার জন্য তোমাদের এক্সট্রা একটা পেজ নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্সট্রা একটা পেজ নেই আমি। তাহলে আসো, এটা হচ্ছে কেলভিন সাইকেল। এটা হচ্ছে হ্যাচ এন্ড স্ল্যাক সাইকেল। কেলভিন সাইকেল মানে সি3 সাইকেল, হ্যাচ এন্ড স্ল্যাক সাইকেল মানে সি4 সাইকেল। এখন দেখো তো, আমরা কি, এই দুইটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, তাই না? এই ফেজে আমাদের কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। তাহলে এই ফেজে আমাদের গ্লুকোজ তৈরি হবে। এখন গ্লুকোজ তৈরির প্রধান র ম্যাটেরিয়ালস কি ছিল বলতো? কার্বন ডাই অক্সাইড। তার মানে এই ফেজে কি হবে? কার্বন ডাই অক্সাইড ঢুকবে। তো সি3 যে প্ল্যান্ট আছে, তাই না? সি3 যে প্ল্যান্ট বা কেলভিন সাইকেলে যেটা হয়, এই প্ল্যান্ট গুলোর ভিতরে, এই প্ল্যান্টের পাতাগুলোর ভিতরে একটা পদার্থ থাকে বা একটা মলিকুল থাকে, ওটার নাম হচ্ছে আরইউবিপি বা রাইবোলোস 1,5 বিসফসফেট। এটার নাম কি? রাইবোলোস। এটার নাম কি? আরইউবিপি বা রাইবোলোস 1,5 বিসফসফেট। ঠিক আছে, এখন এই সি3 সাইকেলে কার্বন ডাই অক্সাইড ঢুকে রাইবোলোস 1,5 বিসফসফেটের সাথে বিক্রিয়া করে প্রথমে একটা জিনিস তৈরি করে, ওটার নাম হচ্ছে একটা পার্মানেন্ট মলিকুল তৈরি করে, ওটার নাম হচ্ছে 3PGA বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে লাস্টে গ্লুকোজ তৈরি করে। তাহলে এখানে পরীক্ষায় আসে সি3 বা কেলভিন সাইকেলের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড রিসিভার বা কার্বন ডাই অক্সাইড রিসিপিয়েন্ট কে? উত্তর কি হবে বলতো? কার্বন ডাই অক্সাইড কে রিসিভ করে? আরইউবিপি, তাই না? কার্বন ডাই অক্সাইড ঢুকে কার সাথে বিক্রিয়া করে? আরইউবিপির সাথে। তাহলে কার্বন ডাই অক্সাইড রিসিভার কে এখানে? আরইউবিপি। আর এই কার্বন ডাই অক্সাইড আরইউবিপির সাথে যুক্ত হতে বা ফিক্সিং হতে একটা এনজাইম কাজ করে, ওই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। ঠিক আছে, তাহলে এনজাইম, তাহলে যদি বলে যে কার্বন ডাই অক্সাইড রিসিভার কে, উত্তর কি হবে? আরইউবিপি বা রাইবোলোস 1,5 বিসফসফেট। আর এখানে কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম কে? কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম বলছে, দেখছো?
এনজাইম বলে হচ্ছে রুবিস্কো এনজাইম, আর যদি বলে রিসিভার উত্তর আরইউবিপি, কারণ এনজাইমটা হচ্ছে এই রিসিভ করতে বা আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হতে সাহায্য করে। হ্যাঁ, আর হ্যাচ এন্ড স্ল্যাগ বা সি4 সাইকেলে যেটা হয়, এখানের যে পাতাটা থাকে এদের মধ্যে আরইউবিপি থাকে না, এদের ভিতরে থাকে হচ্ছে ফসফিনল পাইরুভিক অ্যাসিড। কি থাকে? ফসফিনল পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড এসে কার সাথে যুক্ত হয়? ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড রিসিভারকে ফসফিনল পাইরুভিক অ্যাসিড, আর এই ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে এখানে যে কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম, এখানে কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম হচ্ছে তোমার কার্বক্সিলেস। কি বলো? কার্বক্সিলেস। ঠিক আছে, এনজাইমটা কি হবে? কার্বক্সিলেজ সামনে আছে। তো কার্বন ডাই অক্সাইড পিইপির সাথে বিক্রিয়া করে প্রথম যে পার্মানেন্ট মলিকিউলটা তৈরি করে ওটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটাই পরে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করে। তাহলে দেখো তো লাইট ডিপেন্ডেন্ট ফেজে আমাদের গ্লুকোজ তৈরি হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদের জাস্ট এতটুকুই জানতে হবে। দেখো তো, কেলভিন সাইকেল এন্ড হ্যাচেন-স্ল্যাক সাইকেল। দেখো, কেলভিন সাইকেল মানে কি? C3, আর হ্যাচেন-স্ল্যাক কি? C4। দেখো, প্রাইমারি অ্যাকসেপ্টর বা রিসিভার কে? রাইবোলোজ 1,5 বিসফসফেট বা আরইউবিপি, কার্বন ডাই অক্সাইড রিসিভার। হ্যাঁ, আর এখানে কি? ফসফিনল পাইরুভিক অ্যাসিড। এখানে কার্বন ডাই ফিক্সিং এজেন্ট কে? রুবিস্কো। এখানে কে? পিইপি, কার্বক্সিলেস। এখানে ফার্স্ট স্টেবল সাবস্টেন্স কি বা পার্মানেন্ট সাবস্টেন্স কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PG। এখানে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো তো মুখস্থ করবা, কতটুকু টেম্পারেচার লাগবে, হ্যানো লাগবে, তেনো লাগবে, তাই না? ক্লোরোপ্লাস্টের ব্যাপারটা একটু পরে আমি তোমাদেরকে পড়াইছি, টাইপ 3 আর C4। C4 এর যে ক্লোরোপ্লাস্ট, এটা এখন আমি পড়াইলাম না, একটু পরে পড়াবো বা পরের স্লাইডে, তখন ক্রিস্টাল ক্লিয়ার হবে। তাহলে আসলে আমরা C3 আর C4 প্ল্যান বলে দেই। C3 তে কি হবে? C3 তে হবে হচ্ছে কেলভিন সাইকেল। কি হবে? কেলভিন সাইকেল। C4 এ কি হবে? হ্যাচ এন্ড স্ল্যাক। এখন C3 প্ল্যান্টে পাতার যে গ্রাউন্ড টিস্যু বা লিফ, দ্য গ্রাউন্ড টিস্যু অফ লিফ ইজ কল্ড মেসোফিল টিস্যু। তো C3 প্ল্যান্টে যে পাতা থাকে, এটা মনে করো C3 প্ল্যান্টের একটা পাতা। এই পাতার ভিতরে ক্লোরোপ্লাস্ট গুলো একই ধরন থাকে। দেখো তো, ক্লোরোপ্লাস্ট বা মেসোফিল টিস্যু গুলো এক টাইপের থাকে। দেখো তো, এক টাইপের। দেখছো, ক্লোরোপ্লাস্ট গুলো সবসময় এভাবে এক স্তরে সজ্জিত থাকে। ঠিক আছে, ঠিক আছে। এখানে তাহলে মানে কি? তার মানে C3 প্ল্যান্টে ক্লোরোপ্লাস্ট হচ্ছে ওয়ান টাইপের, কিন্তু C4 উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট হচ্ছে টু টাইপস এর। কারণ এখানে আমি একটু বুঝাই, এটা যদি পাতা হয়, ক্লোরোপ্লাস্টটা এরকম তো থাকবেই, সাথে সাথে ওদের ভাস্কুলার বান্ডল বা জাইলেম ফ্লোয়েম যে টিস্যু আছে, এদের চারপাশ ঘিরেও ক্লোরোপ্লাস্ট থাকতেছে। দেখছো, রেডিয়ালি থাকতেছে। তার মানে এদের ক্লোরোপ্লাস্টটা দেখো তো, C3 তে কি এক টাইপের ছিল, আর C4 এ হচ্ছে দুই টাইপের থাকবে, এই এক টাইপের, আর এই দেখো চারপাশে তোমার একদম সার্কুলারি ওরিয়েন্টেড আছে। ঠিক আছে, এই যে সার্কুলারি ওরিয়েন্টেড ক্লোরোপ্লাস্ট ভাস্কুলার বান্ডলের চারপাশে বা জাইলেম ফ্লোয়েমের চারপাশে, এই ওরিয়েন্টেশনটাকে বলা হয় হচ্ছে ক্র্যাঞ্জ অ্যানাটমি। কি বলা হয়? ক্র্যাঞ্জ অ্যানাটমি। ক্র্যাঞ্জ অ্যানাটমি মানে কি? ওই যে ক্লোরোপ্লাস্ট দুই ধরনের থাকলে, এক ধরনের কি সোজা থাকে, আর এক ধরনের এভাবে বৃত্তাকার ভাবে সার্কুলারি থাকে ভাস্কুলার টিস্যুর চারপাশে, এটাকে বলা হয় ক্র্যাঞ্জ অ্যানাটমি। তো ক্র্যাঞ্জ অ্যানাটমি কার থাকে? C4 এ। আর C3 তে এক টাইপের ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে দেখো তো, C3 সি প্ল্যান্ট ক্র্যাঞ্জ অ্যানাটমি। হ্যাঁ, ক্র্যাঞ্জ অ্যানাটমি কে দিয়ে, সরি আমার বানানটা ভুল হয়েছে, বানানটা, হ্যাঁ, CRANZ, CRNZ, হ্যাঁ, মানে জেড তোমরা যেটা বলো। তাহলে কি টাইপ অফ ক্লোরোপ্লাস্ট? হ্যাঁ, সেম টাইপ, মানে এক টাইপ। আর এখানে কি টু টাইপ ক্লোরোপ্লাস্ট। দেখো তো, এখানে মেসোফিল রেডিয়ালি থাকে না, মেসোফিল থিক লেয়ার্স মেসোফিলস ইজ অ্যারাউন্ড দ্য বান্ডল শীট, মানে জাইলেম ফ্লোয়েমের চারপাশে ভাস্কুলার বান্ডল ক্র্যাঞ্জ অ্যানাটমি। C4 এ থাকে, এটাতে নো ক্র্যাঞ্জ অ্যানাটমি, তার মানে নো সেপারেট লেয়ার, কারণ একটা লেয়ার থাকে। ঠিক আছে, কতটুকু কি লাইট লাগবে এগুলো তো মুখস্থ পড়ো, এগুলো তো পড়বো। হ্যাঁ, C3 আর C প্ল্যান্টের এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্স দিয়ে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো C3 এর এক্সাম্পল গুলো আমরা একটু দেখি। ম্যাক্সিমাম উদ্ভিদের হচ্ছে C3। ঠিক আছে, C3 কিন্তু ম্যাক্সিমাম উদ্ভিদ। তাহলে C4 গুলো আমরা মুখস্থ রাখবো। ম্যাক্সিমাম উদ্ভিদ হচ্ছে C3, তাহলে C4 গুলো মনে রাখবো। দেখো, সুগার কেন, মেইজ, সারগাম, ক্রেপ গ্রাস, মিলাত, কাউন, পিনাট, গিনি গ্রাস। হ্যাঁ,
এখন এর ভিতরে এই মেইজ, মেইজ মানে হচ্ছে ভুট্টা, ভুট্টা বা মেইজ কিন্তু C3, কিন্তু একটা প্যাচ তো, সরি C4, এটা কি C4, এখানে সবগুলো C4। তাহলে একটা C4 আছে যেটা আমরা অনেক ভুল করি, হুট বা গম, এটা কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু দেখতে অনেকটা ভুট্টার মতো, তাই ভুল করবো না আমরা। গম কিন্তু C3, আর মেইজ বা ভুট্টা C4, সুগার কেন, সারগাম, ক্রেপস, গ্রাস, তাই লিখে দিলাম। আর আম, জাম, ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু C3। ঠিক আছে, তাহলে দেখো আরেকটা জিনিস মনে রাখবা, C4 যেটা, হ্যাঁ, C4 এর পাশে লিখে দিই গরম, এরা গরম আবহাওয়ায় হতে পছন্দ করে। আর C3 হচ্ছে ঠান্ডা বা কোল্ডে হতে পছন্দ করে। তাহলে C3 কি, নট অ্যাডাপ্টেবল টু হাই টেম্পারেচার, কারণ এরা কোল্ডে হতে পছন্দ করে। C3 কি, C4 কি, গরমে হতে পছন্দ করে। তার মানে কি, অ্যাডাপ্টেবল টু হাই টেম্পারেচার। মনে থাকবে, মনে থাকবে না এই জিনিসটা কিন্তু মনে রাখবে। C4 গরম মনে রাখবে, আর C3 ঠান্ডা। তাহলে ওটা যেটা গরম ওটা কি হাই টেম্পারেচার অ্যাডাপ্টেবল, আর যেটা ঠান্ডা পরিবেশে ওটা কি হাই টেম্পারেচার নট অ্যাডাপ্টেবল। পরীক্ষা কিন্তু আসে। লিমিটিং ফ্যাক্টরস, হ্যাঁ, এটা লিমিটিং ফ্যাক্টরস পড়াবো আমরা। তোমার হচ্ছে যেটা লিমিটিং ফ্যাক্টরস, আসলে তোমার কি ফ্যাক্টরস, ফ্যাক্টরস গুলো, হ্যাঁ, আমাকে ফ্যাক্টরস পড়ি। দ্য ফ্যাক্টর এফেক্টিং ফটোসিনথেসিস, হ্যাঁ। তো সবসময় মনে রাখবা, ফটোসিনথেসিস এর ক্ষেত্রে সবই হচ্ছে মোটামুটি, আমি কি বলছিলাম, রেড লাইট হচ্ছে প্রেফারেবলি, প্রেফার করব রেড লাইট, কিন্তু বইয়ের এক জায়গায় ব্লু লাইটও দেওয়া। তাই যদি রেড আর ব্লু দুইটাই আসে, আমরা কি দিব, রেড লাইট দিব। আর যদি ব্লু না, আর যদি রেড না থেকে ব্লু থাকে তখন ব্লু দিব, কিন্তু ট্রান্সপিরেশনে কিন্তু অলওয়েজ ব্লু, ওখানে প্রেফার নাই। তাই আমরা ফটোসিনথেসিসে পড়বো রেড, আর ট্রান্সপিরেশনে ব্লু। ফটোসিনথেসিস যদি রেড ব্লু আসে আমরা কি দিব, রেড, কিন্তু ফটোসিনথেসিস যদি রেড না আসে তখন ব্লু দিব। এক্সটার্নাল ফ্যাক্টর দেখো তো, টেম্পারেচার অপটিমাম, তাই না? অপটিমাম টেম্পারেচার কত, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আর একটা টেম্পারেচার আমাদের লাগবে, সেটা হচ্ছে 30 থেকে 35, দুইটা কখনো একসাথে আসবে না। ঠিক আছে, দুইটা দুই পেজে লেখা, যে কোনো একটা আসবে, নয় 30 থেকে 35 আসবে, ঠিক আছে, নয় 22 থেকে 35 আসবে, দুইটা কখনো একসাথে থাকবে না। ঠিক আছে, তাহলে সবকিছুই মোটামুটি ফটোসিনথেসিসের সাথে প্রপোর্শনেট। দেখো তো, পটাশিয়াম কমলে ফটোসিনথেসিস কমে, মানে বাড়লে বাড়ে। ঠিক আছে, অ্যামাউন্ট অফ স্টার্চ, মনে করো স্টার্চ মানে কি, একটা কার্বোহাইড্রেট, তো শরীরে যদি কার্বোহাইড্রেট বাড়ে, হ্যাঁ, এদের কাজ কি, গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তৈরি করা। তাহলে শরীরে যদি কার্বোহাইড্রেট বাড়ে, তাহলে কি ফটোসিনথেসিস তো, গ্লুকোজ তৈরি হওয়ার তো দরকার নাই, ফটোসিনথেসিস কি গ্লুকোজ তৈরি হয়, তাই না? তো শরীরে যখন শর্করা কমবে তখনই তো গ্লুকোজ বেশি বেশি তৈরি হবে, যদি বেশি আছে অলরেডি, তাহলে তো শুধু শুধু ফটোসিনথেসিস হয়ে লাভ নাই। তাহলে কি, যখন কার্বোহাইড্রেট বেড়ে যাবে বা স্টার্চ বেড়ে যাবে, ফটোসিনথেসিস কমে যাবে। এই একটাই হচ্ছে ডিপ্রপোর্শনেট, আর সব হচ্ছে গিয়া প্রপোর্শনেট। কি বলো, এই একটাই শুধুমাত্র ডিসপ্রপোর্শনেট, আর সব কিন্তু প্রপোর্শনেট। এটা মনে রাখলাম। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার থাকা লাগবে। এবার আসলে লিমিটিং ফ্যাক্টরস, ফ্যাক্টরস এর ভিতরে কিছু কিছু ফ্যাক্টরস আছে খুব বেশি এমফেসিস দিয়ে পড়তে হবে। এটা মনে রাখবো আমরা TIC দিয়ে, টেম্পারেচার, ইন্টেন্সিটি অফ লাইট, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন। এই তিনটাই হচ্ছে, যতগুলো ফ্যাক্টরস আছে এগুলোর ভিতরে তিনটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টরস। একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট, আর একটা কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন। এই দেখো, কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে, ফটোসিনথেসিস রেট বাড়বে না, কারণ কার্বন ডাই অক্সাইড কি ছিল, রিঅ্যাক্টেড ছিল না। আমরা ফটোসিনথেসিসের রিঅ্যাকশনটা মনে আছে, ফটোসিনথেসিসের যদি রিঅ্যাকশনে যাই আমরা, মনে আছে তোমাদের? এই দেখো, তো রিঅ্যাক্ট্যান্ট যদি বাড়ে তাহলে কি, ফটোসিনথেসিস রেট বাড়বে না, আমরা জানি রিঅ্যাক্ট্যান্ট, তাহলে যদি, হ্যাঁ, আর যদি গ্লুকোজ বাড়ে ফটোসিনথেসিস কিন্তু কমে যাবে, তাই না? আর উৎপাদ বাড়লে আমরা জানি রেট কমে। তাহলে এটাই তো দেখলাম, যদি অলরেডি স্টার্চ বা গ্লুকোজ বেশি থাকে, কার্বোহাইড্রেট বেশি থাকে, ফটোসিনথেসিস হওয়ার দরকার নাই, তাহলে ফটোসিনথেসিসটা কমে যাবে। আর কার্বন ডাই অক্সাইড রিঅ্যাক্ট্যান্ট বাড়লে অলওয়েজ ফটোসিনথেসিস বাড়ে বা রিঅ্যাকশনটা বেড়ে যাবে, হ্যাঁ, এটাই বলছে ওখানে। ওকে, তাহলে লিমিটিং ফ্যাক্টরস এগুলো দেখো, এই যে photosynthesis is maximum in 30 to 35 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, মনে থাকে যেন। আমরা আর একটা শিখব, কখনোই দুইটা একসাথে আসবে না।
একটা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পড়বো, একটা 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পড়বো। একটা পোল নিয়ে নেই, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট স্টেবল সাবস্টেন্স ইন কেলভিন সাইকেল। সহজ একটা পোল, কেলভিন সাইকেলের ফার্স্ট স্টেবল সাবস্টেন্স কোনটা, একটু তাড়াতাড়ি আনসার করে দাও। কেলভিন সাইকেলের ফার্স্ট স্টেবল কোনটা? এটা কি হবে, 3 PGA, তাই না? তো 88% সঠিক উত্তর দিয়েছো, নট ব্যাড। 3 PGA বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, তোমাদের নামাজের ব্রেক কি এখন লাগবে? আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো, নামাজের ব্রেকটা কখন লাগবে। আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো, নামাজের ব্রেক কখন লাগবে। আচ্ছা ঠিক আছে, আর একটু পর না। ওকে, তাহলে এখন আমরা এমনি 5 মিনিটের একটা ব্রেক নেই, তারপরে 5 না 2 মিনিটের একটা ব্রেক নেই, হ্যাঁ? আমি একটু পানি খেয়ে আসি। সরি ভাইয়া তোমাদেরকে, তোমরা রোজা আমি জানি, বাট আমি রোজা না, তার উপরে অনেক অসুস্থ। ঠিক আছে, সো আমাকে একটু খেতে হবে, হ্যাঁ? তোমরা কিছু মনে করিও না, হ্যাঁ? 2 মিনিটের ব্রেক, আমি খুবই অসুস্থ। ওকে, তা থাকো, আমি আসতেছি 2 মিনিট পরে। ওকে। আচ্ছা ঠিক আছে, চলে আসো। এখন হচ্ছে আমরা রেসপিরেশন পড়াবো। রেসপিরেশন জিনিসটা কি, হ্যাঁ? তো রেসপিরেশন জিনিসটা খুব মজার একটা জিনিস। রেসপিরেশন হচ্ছে আমাদের শক্তি বা হচ্ছে এনার্জি প্রোডাকশন করার যে মেকানিজম বা রিয়াকশন, ওটাই হচ্ছে কি রেসপিরেশন, তাই না? তো একইভাবে ফটোসিনথেসিসের মতো রিয়াকশন তোমাদের কিন্তু এই যে মেডিকেল ডেন্টাল ভার্সিটি বা তোমাদের এইচএসসি তে কোনটায় কতটুকু মলিকিউল, এটাও কিন্তু আসতে পারে। তো রেসপিরেশনে সাধারণত গ্লুকোজ, দেখো গ্লুকোজ আমরা প্ল্যান্ট ফিজিওলজিতে প্ল্যান্টের ভিতরে গ্লুকোজটা তৈরি হয় ফটোসিনথেসিসের মাধ্যমে। সেই গ্লুকোজটা অক্সিডেশন হয় বা অক্সিজেন দ্বারা ভেঙে কি হয় দেখো তো, কার্বন ডাই অক্সাইড, পানি আর হচ্ছে এটিপি তৈরি হয়। তো আমরা এইচএসসি লেভেল ওয়াইজ কিন্তু 36 এটিপি দিব। ওকে, এটা কিন্তু 24 আওয়ার্স ডে ডে নাইট চলতে পারে রেসপিরেশন, হ্যাঁ? ওকে, তো এটা কি, এটার অর্গানেলস কোনটা হবে, এটার অর্গানেল কিন্তু কোনটা, হ্যাঁ? রেসপিরেটরি অর্গানেল কি, এটা আমরা অনেকেই ভুল করি। রেসপিরেশন কিন্তু শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াতে হয় না, সেলের সাইটোপ্লাজমে হয়। তাহলে সাইটোপ্লাজম এন্ড মাইটোকন্ড্রিয়া আর দ্য মেইন অর্গানেল অফ রেসপিরেশন। টু টাইপস এর আছে, একটা অ্যারোবিক, অ্যারোবিক মানে এয়ার, মানে অক্সিজেন লাগে যেটায়, আর অ্যানঅ্যারোবিক মানে নো অক্সিজেন ইজ নিডেড, মানে কোনো এয়ার লাগে না যেটায়। ওকে, তাহলে আমরা ফার্স্ট হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনটা পড়বো। কি পড়বো? অ্যারোবিক রেসপিরেশন পড়বো। অ্যারোবিক রেসপিরেশন থাকার মানে কি বলতো, এখানে অক্সিজেন ইজ নিডেড, এখানে অক্সিজেনটা লাগবে। তাহলে এখানে কি হয়, অক্সিজেন লাগবে। তো অ্যারোবিক রেসপিরেশনের মোট 4টা স্টেপস আছে, ঠিক আছে? নতুন বই অনুযায়ী 4টা স্টেপস আমি দেখাই দেব। প্রথম যে স্টেপ, সেটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। সেটার নাম কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসটা হয় হচ্ছে সাইটোপ্লাজমে। কোথায় হয়? সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিসে হয় কি, এই যে দেখো, আমরা কি গ্লুকোজ থেকে আলটিমেটলি শক্তি উৎপন্ন হবে, তাই না? তার মানে গ্লুকোজটা ভাঙতে হবে আস্তে আস্তে। তো গ্লাইকোলাইসিসে তোমার হবে কি, এই গ্লুকোজটা ভেঙে এক অণু গ্লুকোজ ভাঙবে, ভেঙে সবকিছু 2 অণু তৈরি হবে। এখানে কি হয়, 2 অণু এটিপি তৈরি হয় এবং তোমার 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। কি হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। 2 অণু এটিপি তৈরি হলো আর 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় না। ঠিক আছে, এটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়াতে কিন্তু ঘটে না। এখন কি হয়, আমি বলছি অক্সিজেন ইজ নিডেড। অক্সিজেন লাগা শুরু হয় পাইরুভিক অ্যাসিডের সাথে। তাহলে পাইরুভিক অ্যাসিডের সাথে কি যুক্ত হয়? অক্সিজেন যুক্ত হয়। তাহলে সেকেন্ড যে ফেজ, সেকেন্ড ফেজের নাম হচ্ছে অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, এখানে অক্সিজেন পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। কি তৈরি করে? অ্যাসিটাইল কোয়ে। তার মানে এটার 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। ঠিক আছে, তার মানে অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিডের আরেকটা নাম কি? অ্যাসিটাইল কোয়ে ফরমেশন। এটা হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তার মানে
অ্যারোবিক রেসপিরেশন আমরা এখন কি পড়তেছি? অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশনের শুধু প্রথম ফেজটা সাইটোপ্লাজম হয়, এরপরে সবগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হবে। তাহলে অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড বা অ্যাসিটাইল কোয়ে ফরমেশন কোথায় হবে? মাইটোকন্ড্রিয়নে হবে। ঠিক আছে, এবার দেখো তো অ্যাসিটাইল কোয়ে টু মলিকুল অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়ে গেল, তাই না? তাহলে দেখো তো দুইটা স্টেপ আমাদের হয়ে গেল, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে ফরমেশন অফ অ্যাসিটাইল কোয়ে, তাই না? এখন এই অ্যাসিটাইল কোয়ে গুলো, দুই অনু অ্যাসিটাইল কোয়ে দুইটাই আলাদা আলাদা ভাবে দুইটা ক্রেবস সাইকেলে প্রবেশ করে। কিসে প্রবেশ করে? ক্রেবস সাইকেল। তাহলে একটা সাইকেলে প্রবেশ করলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্রেবস সাইকেল। তা 3 নাম্বারটার নাম কি? ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলে কি তৈরি হয়? 6 অনু NADH2 তৈরি হয় বা NADPH2 তৈরি হয়, 2 অনু FADH2 তৈরি হয়, আর 2 অনু এটিপি তৈরি হয়। আসলে 2 অনু জিটিপি তৈরি হয়, 2 অনু জিটিপি সাথে সাথে ভেঙে 2 অনু এটিপি তৈরি হয়। আর সেকেন্ড ফেজ যেটা ছিল অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, হ্যাঁ, এই অ্যাসিটাইল কোয়ে ফরমেশনের সময়ও 2 অনু NADPH2 তৈরি হবে, 2 অনু NADH2 তৈরি হয়। তাহলে দেখো তো আমরা ফার্স্ট এবং ক্রেবস সাইকেলও কোথায় হয়? ক্রেবস সাইকেলটাও মাইটোকন্ড্রিয়নে হবে। এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমাদের গেল। ফার্স্টে আমরা কি পাইলাম? 2 অনু এটিপি। সেকেন্ড ফেজ অক্সিডেশন পাইরুভিক অ্যাসিড বা অ্যাসিটাইল কোয়ে ফরমেশনে কি পাইলাম? 2 অনু NADH2। ক্রেবস সাইকেলে 6 অনু NADH2, 2 অনু FADH2, 2 অনু এটিপি। আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে কে? আমাদের দরকার হচ্ছে 36 মলিকিউল এটিপি। এই 36 মলিকিউল এটিপি তৈরি করার জন্য এতক্ষণ যে NADH2, FADH2 ইত্যাদি তৈরি হয়েছে সবকিছু যে ভাঙে হচ্ছে 4 নাম্বার ধাপে। 4 নাম্বারটার ধাপটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন এই ফেজে হয় কি? যত এটিপি তৈরি হওয়ার, সেই 36 এটিপি তৈরি হয়। এটাও কোথায় ঘটে? লাস্ট ফেজটাও ঘটে মাইটোকন্ড্রিয়নে। তাহলে অ্যারোবিক রেসপিরেশনে শুধু ফার্স্টেরটা ঘটে সাইটোপ্লাজমে, ঠিক আছে? আর লাস্ট তিনটা কোথায় ঘটে? লাস্ট তিনটা কোথায় ঘটে বলো? লাস্টের তিনটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। কোথায়? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এখানে একটু প্যাচ আছে, সেটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া যদি আমি আঁকি, দেখো এখন আমি একটা মাইটোকন্ড্রিয়া আঁকবো। এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া, এটা কি? এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা ইনার মেমব্রেন আছে, তাই না? এটা কি? ইনার মেমব্রেন, তাই না? এটা একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার এটা কি? এটা হচ্ছে আউটার মেমব্রেন, আর ভিতরেরটা হচ্ছে ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেনের ভিতরে যে চেম্বারটা আছে, এখানে ম্যাট্রিক্স থাকে। এগুলো কি? এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। এই দেখো, এই যে আমি ডট 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 দিয়ে ম্যাট্রিক্স আঁকতেছি, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স, তাই না? তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন লাস্ট তিনটা ফেজ হয়। একটা হচ্ছে কি তোমার অক্সিডেটিভ অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড বা অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, একটা ক্রেবস সাইকেল, আর একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরিলেশন, তাই না? মানে 2, 3, 4। এখন এর ভিতরে ম্যাট্রিক্স যেটা, ম্যাট্রিক্সে হবে 2 আর 3 নাম্বারটা। দেখো তো ম্যাট্রিক্সে কোনটা কোনটা হবে? 2 আর 3, তাই না? 2 আর 3, 2-এ কি ছিল? অ্যাসিটাইল কোয়ে ফরমেশন বা অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। তাহলে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হবে 2 আর 3, ক্রেবস সাইকেল আর ওইটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি? ভিতরে এটা। আর ইনার মেমব্রেন কি? এই যে ইনার মেমব্রেন, এটা ইনার মেমব্রেনের ভিতরে এই ভাঁজ ভাঁজ অংশগুলোকে ক্রিস্টি বলে। আমরা ছোটবেলা পড়তাম না, ইনার মেমব্রেনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় থাকে? ইনার মেমব্রেনে থাকে। এগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে ইনার মেমব্রেনে আমরা কি জানতাম? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তার মানে 4 নাম্বার ফেজ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিসি অক্সিডেটিভ ফসফোরিলেশন, এটা কোথায় ঘটবে? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবো, তোমাদের ভার্সিটিতেও আসবে, তোমাদের এইচএসসি তেও আসবে। মনে থাকে যেন, এই জিনিসগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে আসো তো, অ্যারোবিক রেসপিরেশনের টাইপ কয়টা? এখানে স্লাইডে ভুল দেয়া, 4টা টাইপ। গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল। গ্লাইকোলাইসিসের পর কি হবে? 2 নাম্বারটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে ফরমেশন। অ্যাসিটাইল কোয়ে ফরমেশন কিভাবে ফরমেশন হয়?
এই যে গ্লাইকোলাইসিসের ফলে কি তৈরি হয়, গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেই পাইরুভিক অ্যাসিডের সাথে অক্সিজেন যুক্ত হয়, তাই অ্যাসিটাইল কোয়ে ফরমেশনের আরেকটা নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। তাই অক্সিডেশন মানে কি, পাইরুভিক অ্যাসিডের সাথে অক্সিজেন যুক্ত হয়, গ্লাইকোলাইসিস পর পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেই পাইরুভিক অ্যাসিডের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অ্যাসিটাইল কোয়ে ফরমেশন হয়। তো 2 নম্বর ধাপের নাম কি, অ্যাসিটাইল কোয়ে ফরমেশন বা অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। তাহলে অ্যাসিটাইল কোয়ে ফরমেশন বা অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। 3 নাম্বারটা ক্রেবস সাইকেল, আর 4 নাম্বার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। 3 নাম্বারটা কিন্তু ক্রেবস সাইকেল। এগুলো যেন মনে থাকে। ওকে, এবার একটু আসো, আমরা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনে। হ্যাঁ দেখো তো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি বলছিলাম, গ্লাইকোলাইসিসে 2 অণু এটিপি তৈরি হইতেছে, অ্যাসিটাইল কোয়ে ফরমেশনে 2 অণু NADH2 তৈরি হচ্ছে, ক্রেবস সাইকেলে 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু এটিপি তৈরি হইতেছে। এগুলো সব ভেঙে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে 36 অণু এটিপি শক্তি তৈরি হয়, এটিপি তৈরি হয়। এইটার হিসাবটা বা ক্যালকুলেশনটা আমাদেরকে জানতে হবে। তাহলে আসো তো একটু দেখি। 1 নম্বরে কি, 1 নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কি, 2 অণু এটিপি তৈরি হবে আর 2 অণু NADH2 তৈরি হবে। ঠিক আছে, গ্লাইকোলাইসিসে কিন্তু সব 2 অণু তৈরি হয় বলছিলাম, 2 অণু এটিপি আর একটা কি তৈরি হবে, 2 অণু NADH2 বা NADPH2। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 নাম্বার ফেজটা এখানে লেখা নাই। ঠিক আছে, এই দেখো 2 নাম্বার ফেজটার নাম আমি বলি অ্যাসিটাইল কোয়ে ফরমেশন। এখানে 2 অণু NADH2 তৈরি হচ্ছে, আর ক্রেবস সাইকেলে 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু ATP, তাই না? ক্রেবস সাইকেল 3 নাম্বার ফেজ, 2 নাম্বার, যাই হোক ক্রেবস সাইকেল আর ক্রেবস সাইকেল একসাথেই লিখলাম। তাহলে দেখো এখানে একটা সূত্র আমরা পড়বো, 1 অণু NADPH2 বা DH2 থেকে হচ্ছে 3 অণু এটিপি তৈরি হয়, 1 অণু FADH2 থেকে হচ্ছে 2 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, আর 1 অণু জিটিপি থেকে 1 অণু এটিপি তৈরি হয়, পরীক্ষায় বারবার আসে। তাহলে দেখো গ্লাইকোলাইসিস 2 অণু এটিপি থেকে 2 অণু এটিপি তৈরি হয়, 2 অণু NADH2 ভেঙে এই যে 4 নাম্বার ফেজ ইটিএসে 6 অণু এটিপি তৈরি হওয়ার কথা ছিল কিন্তু, কারণ আমি কি জানি 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি, 2 অণু NADH2 থেকে 6 অণু এটিপি তৈরি হওয়ার কথা ছিল। 2 নাম্বারে 2 অণু NADH2 থেকে 1 NADH2 থেকে 3 এটিপি, 2 NADH2 থেকে কি হবে 6 এটিপি, এটা ঠিক আছে। মেইন ক্রেবস সাইকেলে 6 অণু NADH2, তাহলে 1 NADH2 থেকে 3 এটিপি, 6 NADH2 318 এটিপি। ঠিক আছে, FADH2 থেকে 2 এটিপি, তাহলে 2 এটিপি থেকে 4 এটিপি, আর 2 জিটিপি এটিপি থেকে 2 এটিপি। তাহলে দেখো তো, আমরা যদি এইটা দিয়ে হিসাব করি এই 6 এটিপি থেকে, তাহলে হওয়া উচিত ছিল 38 এটিপি। কিন্তু হাসান স্যার বলছে গ্লাইকোলাইসিসে সবকিছু যখন 2 অণু যেমন তৈরি হয়, আবার এখানে 2 অণু এটিপি অ্যাবজর্বড হয়। কি হয়, 2 অণু এটিপি অ্যাবজর্বড হয় অথবা হচ্ছে কনজিউমড হয়, অ্যাবজর্ব হয় অথবা কি হবে কনজিউমড হয়, ফলে কি হয় এখানে 4 এটিপি চলে যায়। সেই জন্য হচ্ছে গিয়া, সেই জন্য এখানে 4 এটিপি থেকে যায়, সেহেতু 36 এটিপি। ওকে, এবারে একটা মজার জিনিস আমরা পড়বো, আমাদের একটা হিসাব। আমরা নিট যদি চিন্তা করি, 1 এটিপি থেকে 10 কিলো ক্যালোরি এনার্জি প্রোডাকশন হয়, তাহলে আমাদের কতটুকু দেখো তো, হাসান স্যারের বই অনুযায়ী 36, তাহলে 36 এটিপি থেকে আমরা নিট যে এনার্জি পাবো কত, 360 কিলো ক্যালোরি এনার্জি পাবো। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু নিট পাই, এই 10 কিলো ক্যালোরি যে নিট, আসলে তৈরি হয় আরো অনেক। ঠিক আছে, অনেক তৈরি হয়। ঠিক আছে, সাধারণত 1 অণু গ্লুকোজ যদি বার্ন করা হয়, 1 অণু গ্লুকোজ বার্ন করাইলে সাধারণত 686 কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায়। কিন্তু আমরা নিট পাই কি বলতো, আমরা হচ্ছে সব কি টেকনিক্যাল ফল্ট বা তোমার হচ্ছে মেকানিক্যাল ফল্ট, এগুলো ক্রস করার পরে আমরা নিট পাই হচ্ছে এইটা। তাহলে যদি বলে 1 অণু গ্লুকোজ থেকে কতটুকু পাওয়া যায় বা কতটুকু এনার্জি রিলিজ হয়, তোর কি 686 কিলো ক্যালোরি। কিন্তু নিট যদি বলি 1 এটিপি থেকে 10 কিলো ক্যালোরি, আর 36 এটিপি থেকে 360 কিলো ক্যালোরি। পরীক্ষা কিন্তু আসে।
অ্যানারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশনে অক্সিজেন ইজ নট নিডেড, অক্সিজেন ইজ নট নিডেড। এটা দুইটা ফেজ আছে মাত্র, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তাই না? গ্লাইকোলাইসিস দেখো অ্যারোবিকেও ছিল প্রথমটা, অ্যানারোবিকও। তাহলে অ্যারোবিক এবং অ্যানারোবিক দুইটার কমন ফেজ কি? গ্লাইকোলাইসিস। তাহলে এই লাইনটা কিন্তু পরীক্ষায় আসে, গ্লাইকোলাইসিস ইজ কমন ফেজ, কি বলতো, ইজ the only common phase in both aerobic and anaerobic। ঠিক আছে, তো দুইটা কমন ফেজ অ্যানারোবিক। দেখো তো অ্যানারোবিকে তো অক্সিজেন লাগেই না, তাহলে অ্যারোবিকে কি ছিল? অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। অ্যারোবিকে আমরা কি পড়ে আসছিলাম? অ্যারোবিকে পড়ে আসছিলাম হচ্ছে অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, কারণ এখানে অক্সিজেন ছিল। কিন্তু অ্যানারোবিকে কি? অ্যানারোবিকে তো তোমার অক্সিজেন লাগবে না, তাহলে এখানে কি হবে? ইনকমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। মনে থাকে দুইটাই ফেজ। ঠিক আছে, অ্যারোবিকে দেখো গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস হয় আর ইনকমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড হয়। এবং এখানে কিন্তু অ্যানারোবিকে একটা খুব ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এখানে ইথানল আর হচ্ছে গিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ইথানল তৈরি হবে এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। আর এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, ওখানে যেমন অ্যারোবিকে যেমন 36 এটিপি তৈরি হয়েছে, অ্যানারোবিকে মাত্র 2 এটিপি প্রোডাকশন হবে। কি? 2 এটিপি। তাহলে এখানে কত কিলো ক্যালোরি তৈরি হবে? নিট 20 কিলো ক্যালোরি, কারণ এক এটিপি থেকে কত, আমরা একটা সূত্র জানি, একটা ফর্মুলা দিলাম, এক এটিপি থেকে 10 কিলো ক্যালোরি, 2 এটিপি থেকে 20 কিলো ক্যালোরি আমরা পাবো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা ইথানল পাবো অথবা ল্যাকটিক অ্যাসিড পাবো। ঠিক আছে, ইউজেস অফ অ্যানারোবিক রেসপিরেশন, এটা একবার রিডিং পড়বা, এটা খুবই খুবই ইজি একটা জিনিস, যে অ্যানারোবিক যে প্রসিডিওর, হ্যাঁ, এটা কি? ব্রেড প্রোডাকশন, যেহেতু ইথানল তৈরি হয়, হ্যাঁ, ল্যাক্টোব্যাসিলাস, তারপর ভিটামিন বি 1, ভিটামিন বি 1 কে বলা হয় থায়ামিন, আর বি 2 কে বলা হয় রিবোফ্লাভিন, তাই না? বি 1 এর একটা নাম, যেমন কাশেমের 3 ধরনের নাম থাকতে পারে, কাশু, কাইসা, তাই না? কাশেম মনে করো, ওর সার্টিফিকেটের নাম কি? কাশেম। হ্যাঁ, ওর বাবা ওকে কি, ওর গার্লফ্রেন্ড ওর কি ডাকে? কাশু। আর ওর মা বা ওর বাবা ওটাকে একাইশা, এদিকে আয়। তাহলে ওইরকম ভিটামিন বি 1 এর একটা নাম কি? থায়ামিন, আর বি 2 এর একটা নাম হচ্ছে রিবোফ্লাভিন। ঠিক আছে, এগুলো। ভিনেগার প্রোডাকশনে, ভিনেগার কি? ভিনেগার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, 6 to 10% অ্যাসিটিক অ্যাসিড, 6 to 10% অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে গিয়ে ভিনেগার। ঠিক আছে, এই ভিনেগার 6 to 10% অ্যাসিটিক অ্যাসিড তৈরিতে আমার হচ্ছে যে ব্যাকটেরিয়াটা লাগে ওটার নাম অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি, তো অ্যাসিটিক অ্যাসিড লাগে, এটা দিয়ে মনে রাখবা, অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি। ওকে, ফ্যাক্টরস এফেক্টিং রেসপিরেশন, হ্যাঁ, টেম্পারেচার কত? 20 থেকে 35। তাহলে একসাথে আমরা দেখো তো, রেসপিরেশনের টেম্পারেচার কত? অপটিমাম টেম্পারেচার 20 থেকে 35। আর ফটোসিনথেসিস একসাথে লিখে রাখবা যাতে প্যাচ না লাগে। ফটোসিনথেসিস কি হবে বলো? 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখানে ম্যাক্সিমামই কিন্তু কি দেখো, তাই আমি আর দিলাম না, সবকিছুই হচ্ছে বাড়লে রেসপিরেশন বাড়ে। তো কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে রেসপিরেশনটা ডিক্রিজ করবে, এই একটাই হচ্ছে গিয়া ডিক্রিজ। তাই এটা আমি অন্য কালার দিয়ে দেখাই, কারণ দেখো তোমার এখানে মেইন র ম্যাটেরিয়ালস কি ছিল? গ্লুকোজ আর হচ্ছে অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড এখানে কি ছিল? প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট যদি বাড়ে তাহলে কি হবে? তোমার রেসপিরেশনটা কিন্তু ডিক্রিজ করবে। এটা আমি অন্য একটা কালার দিয়ে দেই। ঠিক আছে, একটাই শুধু তোমার আছে ডিক্রিজ, আর সব হচ্ছে গিয়া ইনক্রিজ। ইনক্রিজ গুলো সবসময় লাল কালার দিয়ে দিচ্ছি, সো লাল কালার দিয়ে দিয়ে দিই। Okay. এবারে হচ্ছে তোমাদের নামাজের ব্রেক কখন লাগবে আমাকে একটু বলো তো। আজান কি দিছে? বলো, চ্যাট বক্সে লিখে জানাও। দিচ্ছে না? আচ্ছা,
ঠিক আছে, আর একটা টপিক পড়ে তারপরে আমি তোমাদের একটা নামাজের ব্রেক দিই। হ্যাঁ, একটু দাঁড়াও। ওকে, তাহলে অ্যারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন দেখো তো। অ্যারোবিকে অক্সিজেন ইজ রিকোয়ার্ড এন্ড ইজন্ট রিকোয়ার্ড। পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, যেহেতু অ্যারোবিক অক্সিজেন লাগে, কমপ্লিট অক্সিডেশন হয়, এটা ইনকমপ্লিট অক্সিডেশন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। কার্বন ডাই অক্সাইডটা পরে অ্যালকোহল, দেখো তো অ্যালকোহল তো অ্যারোবিকে নট প্রোডাকশন, নট প্রডিউসড, অ্যানারোবিকে প্রোডাকশন প্রডিউসড হয়। অ্যারোবিকে দেখো 360 কিলো ক্যালোরি, 36 থেকে। অ্যানারোবিকে কি আমি একটু পড়াইছিলাম এখানে, 2 ATP প্রোডাকশন হয় 20 কিলো ক্যালোরি থেকে। সাইট অ্যারোবিকটা কোথায় হয়? সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়াতে, তাই না? অ্যানারোবিক কোথায়? আউটসাইড অফ মাইটোকন্ড্রিয়া, তাই না? কারণ অ্যানারোবিকে তো মাইটোকন্ড্রিয়াতে হবে না, অ্যানারোবিকটা কিন্তু অলওয়েজ কি সাইটোপ্লাজমই হবে, কারণ এখানে অক্সিজেনের দরকার নেই, সো মাইটোকন্ড্রিয়াতে হওয়ার কোনো প্রয়োজন নাই। এবারে একটা কোশ্চেন পড়বো আমরা, সেটা হচ্ছে রেসপিরেটরি রেট বা কোশেন্ট। দেখো গ্লুকোজের সবসময় রেসপিরেটরি কোশেন্ট 1। হ্যাঁ, 1। তো এটা কিভাবে? গ্লুকোজ, গ্লুকোজ দিয়েই তো তোমার রেসপিরেশন হয়। তাহলে একটা মোটামুটি ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, একটা কি ইভেন নাম্বার, একটা ভালো একটা নাম্বারে থাকতে, ইভেন নাম্বার না মানে হচ্ছে কি, এটা পূর্ণ সংখ্যায় থাকতে হবে, এটা ফুল নাম্বারে থাকতে হবে। তাহলে কি গ্লুকোজের রেসপিরেটরি কোশেন্ট 1। এবার আসো অলিক অ্যাসিড, অলিক অ্যাসিড দিয়ে মনে রাখবা, অলিক অ্যাসিড, হ্যাঁ, অলিক অ্যাসিড, হ্যাঁ, অলিক অ্যাসিড। অলিকের এলে কি আছে? লিবারেশন ওয়ার। আমাদের দ্য লিবারেশন ওয়ার কত সালে হয়েছিল? 1971। তাহলে দেখো কত, 0.71। অলিক অ্যাসিড ল আছে, তাহলে লিবারেশন ওয়ার দিয়ে বলবো 1971, তাহলে 0.71। ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ম্যাল কথাটার মানে কি? ম্যাল কথাটার মানে হচ্ছে বিষাক্ত বা বেশি বেশি, তাই না? ম্যাল কথাটার মানে কিন্তু বেশি বেশি খারাপ। তাহলে বেশি খারাপ তার মানে বেশি আছে, দেখো সবগুলোর ভিতর সব থেকে বড় কোনটা? 1.33 ম্যালিক অ্যাসিড। প্রোটিনটা মনে রাখতে হবে 1-এর থেকে কম। তাহলে গ্লুকোজ 1, প্রোটিন 1 থেকে কম। গ্লুকোজ প্রোটিন আমরা জানি যে গ্লুকোজ আর প্রোটিন একটা 1 একটা 1 থেকে কম, দুইটার ভিতর 1 আছে, একটা 1 একটা 1 থেকে কম। আর অলিক অ্যাসিড এল দিয়ে লিবারেশন 0.7 ধরনের। ম্যালিক অ্যাসিড কি বলো? ম্যাল মানে বিষাক্ত, বেশি বেশি বিষাক্ত, তাহলে এটা কত? 0.133। ওকে, এবার হচ্ছে একটা পোল নিয়ে নেই, হুইচ ওয়ান ইজ দ্য রেসপিরেটরি কোশেন্ট অফ দ্য ম্যালিক অ্যাসিড, দেখি তো পারো নাকি। উত্তর কি হবে? 1.33। থ্যাংক ইউ। কি হবে? ম্যালিক অ্যাসিড 1.33। আচ্ছা, নামাজের ব্রেকটা কি এখন দিব সবুজ ভাই? চাইলে দিতে পারেন ভাই, প্রবলেম নেই। তবে সেক্ষেত্রে আমার মনে হয় শেষ করে দিলেই ভালো হতো, একবারে চলে যেতে পারতো। যাই হোক, দেন না হলে 10 মিনিট বা এরকম টাইম। আবার বলেন, শুনতে পাচ্ছিলাম না। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এখন পাচ্ছি, হ্যাঁ বলেন। আমি এটাই বললাম, চাইলে 10 মিনিট 12 মিনিট দিতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে একটা নামাজের ব্রেক তোমাদের দিয়ে দেই ফর 10 মিনিটস, ওকে? ওকে,
এরপরে কিন্তু আমরা গ্লাইকোলাইসিস এগুলো একটু আলোচনা করবো যাতে তোমরা রিটেনে পারো, তাই কেউ আবার ভাইগে যায়ও না। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, 2.5 ঘন্টা ক্লাস। নামাজ ব্রেক 10 মিনিটস, ঠিক আছে, নামাজ ব্রেক করে আসো। খুব ইম্পর্টেন্ট গ্লাইকোলাইসিস, এগুলো খুব শর্টে শিখাবো। এতক্ষণ তো বেসিক পড়াইলাম যাতে রিটেনে তোমরা গ্লাইকোলাইসিসটা আসলে লিখতে পারো, ক্রেব সাইকেলটা আসলে লিখতে পারো। হ্যাঁ, তাই 10 মিনিট পর কিন্তু সবাইকে দেখতে চাই এখানে, পালাইও না, কারণ নিজেরাই কিন্তু নাম কি সাফারার হবে। ঠিক আছে, আসো 10 মিনিট পর। আচ্ছা ঠিক আছে, তো আসো। এবার হচ্ছে তোমাদেরকে কিছু রিটেনের টেকনিক্স শিখাবো, তারপর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। দেখো, গ্লাইকোলাইসিস, হ্যাঁ, এইখানে গ্লাইকোলাইসিস কিন্তু অলরেডি আমাদের পড়া শেষ, তাই না? গ্লাইকোলাইসিস কিন্তু তোমরা যদি টেকনিক্যালি চিন্তা করো, আমাদের কিন্তু পড়া শেষ। গ্লাইকোলাইসিস কি হয় দেখো তো, উপরের লাইনটা দেখো, 2 মলিকিউল এটিপি তৈরি হয়, 2 মলিকিউল এনএডিএইচ তৈরি হয়, তাই না? অকার্স ইন সাইটোপ্লাজম ইন সেল, 3 নাম্বার এটা দেখো। ফার্স্ট ফেজ অফ অ্যারোবিক এন্ড অ্যানারোবিক, দুইটার কমন ফেজ, তাই না? দুইটার ফার্স্টেই কিন্তু এটা হয়। দেখো তো, গ্লাইকোলাইসিসে কিন্তু অক্সিজেন লাগে না, আমি কিন্তু অক্সিজেন বলছিলাম, পাইরুভিক অ্যাসিডের সাথে প্রথমে এসে অক্সিজেন যুক্ত হয়। তাহলে প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু আমরা বুঝি না যে গ্লাইকোলাইসিস কি আসলে। আলটিমেটলি একটা গ্লুকোজ ভেঙে 2 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তো এটা মনে রাখার জন্য আমাদের সিরিয়াল দিয়ে একটু মনে রাখতে হবে, তাই না? গ্লাইকোলাইসিসে কি হয়, গ্লুকোজটা আসে ভেঙে, গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট, এরপরে ফ্রুক্টোজ 6 ফসফেট, এরপরে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট, এরপরে 3 ফসফোগ্লিসারলডিহাইড, এরপরে 3 ফসফোগ্লিসারলডিহাইড, এটা একটা অ্যালডিহাইড, আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটা একটা কিটোন। এরা কিন্তু একে অপরে পরিণত হতে পারে। তার প্রত্যেকটা থেকে 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, লাস্টে ফসফিনল পাইরুভিক অ্যাসিড, লাস্টে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এটা মনে রাখার কৌশল হচ্ছে, মনে করো একটা ছেলে, ছেলেটার নাম হচ্ছে পারভেজ, পারভেজের গার্লফ্রেন্ড জিএফ 16 জন, মনে করো সিএফ 16 জন। এখন 16 জন জেনে গেল যে ও 16টা মেয়ের সাথে রিলেশন করতেছে, তাহলে কি হবে? 16 জন রাগ হবে, এর ভিতরে কিছু বলদ থাকবে, ওই বলদ 3টা সুইসাইড করবে। তাহলে আসো, পারভেজের জিএফ 16 জন, এখন ওরা জানতে পারছে। জানার পরে তোমার আমাদের জানতে হবে পারভেজের জিএফ কয়জন, 16 জন। তাহলে আসো, পারভেজের জিএফ 16 জন। পারভেজের জিএফ কতজন, 16 জন। তাহলে পারভেজের জিএফ 16 জন। জিতে কি, গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ, তারপরে গ্লুকোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ 6 ফসফেট, এরপরে কি জিএফ 16 জন। দেখো, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট, দেখছো? জিএফ 16 জন, জিতে কি দুইটা, গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট, তারপরে এফ এ ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট, 16 জন। এর ভিতরে 3 জন সুইসাইড করলো, সুইসাইড করে ডাইড বা মারা গেল। 3 জন জানতে পারলো যে পারভেজ ধোকা দিছে, সুইসাইড করে ডায়েট, 3টা বলদ। তাহলে কি, 3 জন সুইসাইড করে ডায়েট, তাহলে কি বলো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর কি ডায়েটে কি দেখো, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ঠিক আছে? আর জিএফ 16 জন, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট। মনে রাখার কিন্তু খুব সুন্দর কৌশল। এখন দেখো, 3 জন সুইসাইড করে ডায়েট, তাই না? এই দেখো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এখন বাকি থাকলো কয়জন, 13 জন। এরপরে 13 জন বিস্ফোরিত হয়ে, বিস্ফোরিত মানে কি বলতো, একদম রাগ হয়ে, বিস্ফোরিত হয়ে কেস করলো, কেস করে না, কেস করলো। তাহলে কি, 1,3-বিসফসফেট, 13 জন বিস্ফোরিত হয়ে, তার মানে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? তারপরে কি, তাহলে পারভেজের শাস্তি হবে। তারপরে কি, 302 ধারায়, তাই না? 302, 302 আর্টিকেলে পারভেজ কি, পারভেজের কি হবে, ফাঁসি হবে, পারভেজের ফাঁসি হবে। তাহলে দেখো তো, 302 দ্বারা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-তে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, পারভেজে ফসফিনল পাইরুভিক অ্যাসিড, আর লাস্টে কি হবে, পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। মনে থাকবে, এই টেকনিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের রিটার্নের জন্য। এবার আসো ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল কোথায় হয় বলে দিলাম, ম্যাট্রিক্স অফ ইসে, তাই না? ক্রেবস সাইকেলে দেখো তো, এই ক্রেবস সাইকেলে হচ্ছে পাইরুভিক অ্যাসিডটা প্রবেশ করে বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি করে, তাই না? এখানে NADH2 তৈরি হয় 6 অণু, 2 অণু FADH2 তৈরি হয়, আমরা জানি, লেখা আছে। হ্যাঁ, এখন এখানে কি কি তৈরি হয় আমরা একটু দেখি। এটা মনে রাখার জন্য দেখো,
পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়েতে তৈরি হয়, এতটুকু কি অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন। তাহলে ক্রেবস সাইকেল তৈরি হয় এই একটু আগে আমরা ওই চিত্রে দেখে আসছিলাম। প্রথম যে স্লাইডটা একটা চিত্র আঁকছিলাম, দাঁড়াও, এই দেখো অ্যাসিটাইল কোয়েটাই আলটিমেটলি ক্রেবস সাইকেলে প্রবেশ করে। অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেলে প্রবেশ করার পর প্রথম যে অ্যাসিডটা হয় ওটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। কি? সাইট্রিক অ্যাসিড। এই জন্য ক্রেবস সাইকেলের আরেকটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। ঠিক আছে, তাহলে আসো দেখো সাইট্রিক অ্যাসিড সাইকেল। তার মানে এই সাইকেলটা যদি তোমাদের পরীক্ষায় আসে, আমাদের রিটেন মুখস্থ করার জন্য জাস্ট এই অ্যাসিড গুলোর নাম পরপর জানতে হবে। এটা মনে রাখার জন্য একটা মনে রাখবো, আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ ফ্রম মনস্টার্স। তাই না, মানে দৈত্যদের থেকে আমাদের সিটিটা কেপ সেফ। তাহলে এই সাইকেলে কি, আওয়ারে দেখো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সিটিতে সাইট্রিক অ্যাসিড, ইজে আইসোসাইট্রিক অ্যাসিড, কেপটে কিটোগ্লুটারিক অ্যাসিড, সেফে সাকসেনিক অ্যাসিড, সাকসেনাল কোয়ে এরপরে সাকসেনাল অ্যাসিড, ফর্মের এফে ফিউমেরিক অ্যাসিড, মনস্টারের ম্যালিক অ্যাসিড, লাস্টে অক্সালো অ্যাসিড। তাহলে দেখো তো একদম ফার্স্ট এই সাইকেলের একদম ফার্স্ট যে অ্যাসিড এটা কি সাইট্রিক অ্যাসিড। সেই জন্য এই ক্রেবস সাইকেলের একটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। সেই জন্য সাইট্রিক অ্যাসিড সাইকেল কি বলা হয়, ফার্স্ট প্রডিউসড অ্যাসিড ইন দিস সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল। মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, এইচএসসি তে খুব ইম্পর্টেন্ট। ওকে, আর একদম লাস্টে কোনটা উৎপন্ন হয় দেখো তো। তাহলে ফার্স্ট কোনটা তৈরি হয় এটা কিন্তু পরীক্ষায় আসে এমসিকিউ তে, ফার্স্ট এটা। আর একদম লাস্ট কোনটা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওই যে আওয়ার, হ্যাঁ আওয়ারটা কিন্তু যে আমরা শুরু করছি এটা আমি মনে রাখার জন্য, আওয়ার সিটি ইজ কেপ্ট ফ্রি ফ্রম মনস্টার্স। তাহলে ওই আওয়ার যেটা যেটা দিয়ে শুরু করছে এইটাই কিন্তু আসলে লাস্ট মলিকিউল, কারণ শুরু হয় এখান থেকে। এই দেখো তো অ্যাসিটাইল কোয়েটা ঢুকেই এখান থেকে শুরু হয়। এবং পরীক্ষায় যদি রিটার্ন আসে এনজাইমের নাম ওভাবে দেওয়ার দরকার নেই, আমরা পরপর সিরিয়ালি এই কোয়েটা দিতেছে, এটাই তো অনেক কিছু। আওয়ারে কি বলো, অক্সালারি। তাহলে অক্সালারি অ্যাসিটিক কি বলো, লাস্ট মলিকিউল, তাই না, লাস্ট মলিকিউল। এবং এগুলো তৈরি হতে হতেই মধ্যে তোমার NADH2, এফিড 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু জিটিপি তৈরি হয়। লাস্ট মলিকিউল মানে কি, রেসিডেন্ট মলিকিউল। একদম লাস্টে তোমার লাইফে যেটা থাকে ওইটাই তো তোমার লাইফে থাকে, তাই না। একজনের মনে করো যে 4টা বিয়ে করলো, তাই না, প্রথম বউ, সেকেন্ড বউ, তৃতীয় বউ, প্রথমটার সাথে ঝামেলা, দ্বিতীয়টার সাথে তৃতীয়। তা 4 নাম্বার লাস্ট মলিকিউলটা কিন্তু ও যতদিন মরে মানে রেসিডেন্ট থাকে, মানে পার্মানেন্ট থাকে লাস্ট পর্যন্ত, মানে ওর রেসিডেন্সি কিন্তু লাস্টের জিনিসটাই মানে একদম ওর মরা পর্যন্ত থাকবে। তার লাস্ট মলিকিউলকে বলা হয় রেসিডেন্ট মলিকিউল বা রেসিডেন্সিয়াল মলিকিউল। ঠিক আছে, আর ফার্স্ট মলিকিউল কি, সাইট্রিক অ্যাসিড। তাহলে মনে রাখবো। তাহলে দেখো তো কই গেল, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ইজ কল্ড দা রেসিডেন্ট মলিকিউল, কারণ এটা হচ্ছে লাস্ট অ্যাসিড। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস এটা কোথায় হয় অলরেডি বলে দিয়েছি, ইনার মেমব্রেন অফ দা মাইটোকন্ড্রিয়া, তাই না। অক্সিজেন ইজ দ্য লাস্ট ইলেকট্রন রিসিভার অ্যাকসেপ্টর, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই ইলেকট্রন যে যাচ্ছে লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টর কে, অক্সিজেন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর তেমন কিছু এখান থেকে লাগবে না। ঠিক আছে, তাহলে এতটুকুই তোমাদের, তাই না। সব টপিকে আমি তোমাদের ধরছি, দেখো অ্যারোবিক অ্যানারোবিক রেসপিরেশন এই কোশ্চেন গুলো আসছে। এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা একটু লিখে দেই, হ্যাঁ, নিকোটিনামাইড অ্যাডেনোসিন ডাইফসফেট, আর এটিপি হচ্ছে শুধু অ্যাডিনোসিন, টি আছে ট্রাইফসফেট। যদি এডিপি হতো, এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট। ওকে, তাহলে দেখো তোমাদের সব থেকে ফেভারিট স্লাইডে চলে আসছি, একদম লাস্ট স্লাইড। ঠিক মতো সবাই রোজাদার, তো কষ্ট হচ্ছে ক্লাস করতে, তো আর বেশিক্ষণই করবো না। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে অবশ্যই আবার দেখা হবে। তাহলে